রয়েছি আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকের ভোটের ক্যারাভ্যান। কানা ময়ূরাক্ষীর পারে এই জনপদ, সেই থেকে নাম হয়েছে কান্দি। এবং এর নাম বৃত্তান্তের চেয়েও সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা, সেটা হলো এর ইতিহাস, অর্থাৎ প্রাচীন ইতিহাস। পাশেই কর্ণসুবর্ণ এবং গৌরাধিপতি রাজা শশাঙ্কের রাজধানী ছিল। হিউয়েন-সাং কি এখানে এসেছিলেন সেটা ঠিক জানা নেই, কিন্তু তার বিভিন্ন লেখায় কর্ণসুবর্ণের নাম উঠে এসেছে। আরো আছে এই কান্দিতে, তা হচ্ছে কান্দির মিউনিসিপ্যালিটি। 1869 তৈরি হয়েছিল। 1857-তে সিপাহী বিদ্রোহ এবং 1869-এ এই মিউনিসিপ্যালিটি তৈরি হয়েছিল, যা কলকাতা মিউনিসিপ্যালিটির 7 বছর আগে তৈরি হওয়া। এবং কান্দি গর্ব করে আরো কিছু মানুষজনের জন্য। তার মধ্যে অবশ্যই যে তালিকায় রয়েছেন রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী, তার নাম রয়েছে বিজ্ঞানী বিকাশ চন্দ্র সিনহার, নাম রয়েছে রাজবাড়ির কমন ম্যান অতীশ চন্দ্র সিনহার। পাশাপাশি যার নাম বলতে হয় তিনি হচ্ছেন পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কার, যিনি সেই সময় বাংলার সনাতনীদের বিরুদ্ধে গিয়ে বিধবা বিবাহ অনুষ্ঠান এই অঞ্চলে তিনি অনুষ্ঠান চালু করেছিলেন। সেক্ষেত্রে যদি কান্দি সম্পর্কে বলতে হয়, সেটা হচ্ছে এই অঞ্চল 3 নদী বেষ্টিত একটা অঞ্চল, যেখানে ময়ূরাক্ষী বেলে নদী রয়েছে, অন্যদিকে রয়েছে বক্রেশ্বর, কোপাই এবং কুয়ে, রয়েছে ব্রাহ্মণী এবং দ্বারকেশ্বর নদী। এই 3 নদী অঞ্চল বেষ্টিত একটা জায়গা হওয়ায় যেরকম ধানের ফলন প্রচুর ভালো হয়, বন্যাও দেখা যায়, মানুষের ভোগান্তি হয়। তাহলে কি এখনো সেই ভোগান্তি জারি রয়েছে? সেটা তো অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিরাই বলতে পারবেন। তবে আমরা 2023 সালে যে বন্যা এসেছিল, সেখানে প্রায় 147 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। রাজ্য সরকার দাবি করেছে যে এই টাকার এক অংশ কেন্দ্রীয় সরকার তাদেরকে দেয়নি। এই নিয়ে একটা তরজা চলেছিল। তবে পলিটিক্যালি যদি বলি, কান্দি বরাবর কংগ্রেসের গড় ছিল এবং রাজ পরিবারের নিয়ন্ত্রণ ছিল এই কান্দিতে। বিমল চন্দ্র সিনহা, কমন ম্যান অতীশ চন্দ্র সিনহা এবং পাশাপাশি জগদীশ চন্দ্র সিনহা, তাদের একটা দাপট ছিল। এবং এই কংগ্রেসেরই অপূর্ব সরকার, যিনি 2006, 2011, 2016-তে এই কান্দিতে টানা তিনি বিধায়ক ছিলেন। অধীর রঞ্জন চৌধুরীর একদা ডানহাত হিসেবে পরিচিত ছিলেন। তারপরে 2021-এ শিবির বদল করে তৃণমূলে যোগদান করেন, সেখান থেকেও জেতেন। 2021-এ প্রায় 51% ভোট তিনি পেয়েছিলেন। এবারও কান্দিতে তৃণমূলের প্রার্থী তাকে করা হয়েছে। তবে দেখা যাক কান্দি বিধানসভায় তাহলে কি হতে চলেছে। তার জন্য অবশ্যই আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোন দিকে ঝুঁকে রয়েছে এই কান্দি, কার পাল্লা ভারী রয়েছে, কে হবে ভোট কাটুয়া। কারণ এই কান্দিতে 4মুখী লড়াই, একদিকে তৃণমূল রয়েছে, বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে এবং সিপিআই রয়েছে। এই সমস্ত কিছু আজকে জানবো, আমরা আলোচনা করব। তার আগে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন অতিথিরা, তাদের পরিচয় করিয়ে দিই। তৃণমূলের তরফ থেকে রয়েছেন জয়দেব ঘটক, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বিজেপির তরফ থেকে রয়েছেন রতিন কান্তি সিংহ, আপনাকেও স্বাগত জানাবো কলকাতা টিভিতে। মোফাই শেখ রয়েছে কংগ্রেসের তরফ থেকে, আপনাকেও স্বাগত জানাবো। প্রীতম রুজ রয়েছে সিপিএম এর তরফ থেকে, প্রীতমকেও স্বাগত জানাবো। আজকের আলোচনা আমরা শুরু করছি। আমি প্রথমেই জয়দেব বাবুর কাছে যাব। এই যে আমরা আজকের এই ভোটের ক্যারাভ্যান, কি বার্তা দেবেন মানুষকে? কেন মানুষ আপনাদের ভোট দেবে? দেখুন, আমাদের সরকার কি কি কাজ করেছে মানুষের চোখের সামনে আছে। আর আমাদের যিনি আজকে প্রার্থী তৃণমূল কংগ্রেস দলের, তিনি 4 বারের বিধায়ক, 5মবারের জন্য তিনি পার্টির পক্ষ থেকে দাঁড়িয়েছেন। তিনি কি কি কাজ করেছে সেটাও কাঁদির মানুষের সামনে দেওয়া আছে। 1970 সালের দশকে কাঁদিতে আমরা একটা হসপিটাল ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা 154 বেডের একটি হসপিটাল কিন্তু এই শহরের বুকে সাব ডিভিশনের মানুষের জন্য করে উঠতে সক্ষম হয়েছে আমাদের বিধায়ক। তার বাইরে কাঁদির একটা মূল সমস্যা ছিল যে যানজটের একটা সমস্যা। যেহেতু কাঁদি অতি প্রাচীন শহর, এই শহরের বাড়িগুলো এবং রাস্তাগুলো এতটাই ন্যারো যে যানজটের কিন্তু বরাবরই সমস্যায় আমরা ভুগছি। বর্তমানে টোটো একটা নতুন যান এসছে, আমরা সত্যি অসুবিধার মধ্যে থাকি। সেজন্য আমরা চেষ্টা করেছি পৌরসভার পক্ষ থেকে, পৌর দপ্তরের মধ্য দিয়ে আমাদের বিধায়কের সহযোগিতায়। আজকে দেখুন কানা মৌরাক্ষী, যে মৌরাক্ষীতে জল থাকে না বলে আমরা কানা মৌরাক্ষী বলে থাকি কাঁদির মানুষেরা, সেই মৌরাক্ষী নদীর ওপরে একটা 4 কোটি টাকা ব্যয়ে আমরা একটা ব্রিজ
ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছি। কিছু রাস্তার কাজ বাকি আছে, হয়তো খুব তাড়াতাড়ি আমরা সেটা চালু করে দেবো, যাতে কাঁদি শহরের একটা নতুন দিগন্ত খুলে যাবে, নতুন একটা রাস্তা বেরিয়ে যাবে। তার বাইরেও আমরা কাঁদি শহরের যানজট কমানোর জন্য ঢোকার মুহূর্তেই একটা বড় যানজটের একটা সমস্যা ছিল। বেশ কিছু দোকানদার দীর্ঘদিন ধরে আমরা ছোট থেকেই দেখেছি যে কাঁদি বাস স্ট্যান্ডটা এলাকা জুড়ে ঘিরে রেখেছিল। সেখানেও কিন্তু আমরা পিডব্লিউডি মিনিস্টারের সঙ্গে কথা বলে, বিধায়ক কলকাতাতে কথা বলে, সেখানেও কিন্তু আজকে তাদেরকে প্রায় 10 ফুট থেকে 12 ফুট সরিয়ে দিয়ে রাস্তাটাকে বড় করার আমরা প্রচেষ্টা করেছি। এই কাজগুলোর পাশাপাশি আমরা কাঁদি শহরে যখন ছোট থেকে বড় বেশ, হয়েছি। জয়দেব বাবু, আপনার উন্নয়নের ফিরিস্তি আমরা আবার শুনবো, তবে আমি প্রীতমের কাছে আসবো। এই যে একটা বাইনারি তৈরি হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে, যেখানে তৃণমূল এবং বিজেপি ঢুকে পড়েছে এবং কংগ্রেসেরও একটা সেখানে ভোট ব্যাংক রয়েছে। যদি আমরা কান্দির কথা বলি, বামেরা কোথায় রয়েছে? কেন ভোট দেবে মানুষ বামেদের? বামেরা ভোট দেবে কারণ হচ্ছে যে এই বিগত 15 বছরে এই পশ্চিমবঙ্গ জুড়ে একদম সীমাহীন বেকার বেড়েছে। বিগত 15 বছরে আমাদের পশ্চিমবঙ্গে 8200 স্কুল বন্ধ হয়েছে। বিগত 15 বছরে এই পশ্চিমবঙ্গতে যা বিগত কোনো সরকারের আমলেই দেখা যায়নি শিক্ষার দুর্নীতি, তৃণমূলের আমলে সেই শিক্ষার দুর্নীতির চেহারা ফুটে উঠেছে। এর বিকল্প হিসেবে বামপন্থীদেরকে মানুষ বেছে নেবে। আগে বামপন্থীরা সরকারে ছিল, দেখেছে বামপন্থীরা প্রতি বছর ঈদ, দুর্গাপুজোর মতো এসএসসি, টেট, পিএসসি থেকে শুরু করে সিএসসি পরীক্ষা নিত। কিন্তু এখন সেই সব পরীক্ষা অতীত। এখন পরীক্ষা হলে তার রেজাল্ট বেরায় না, রেজাল্ট বেরালে সেটাতে দুর্নীতি হচ্ছে। তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছে, তৃণমূলের নেতারা দুর্নীতি করে সেই ছেলেগুলোকে বিভ্রান্তি করছে, সেই ছেলেগুলো আর সেই চাকরিটা করতে পারছে না। এটাই হচ্ছে সমস্যা। আর দাদা বলছিলেন, তৃণমূলের দাদা বললেন যে হসপিটালের কথা আমাদের অনতি দূরে পুরন্দরপুর হসপিটালে যদি আমরা চিত্র লক্ষ্য করি, পুরন্দরপুর হসপিটালে মানুষের চিকিৎসা হয় কিনা এটা আমাদের সন্দেহ আছে। পুরন্দরপুর হসপিটালের যা অবস্থা, তাতে পুরন্দরপুর হসপিটালে হয়তো ভূতের চিকিৎসা হয়। ডাক্তার যায় কিন্তু ওখানে বসার পরিস্থিতি নেই, ডাক্তার হয়তো একদিন যায় তো পরের দিন যায় না। এরকম অবস্থায় আমাদের কাঁদির পরিস্থিতি। কাঁদিতে প্রায় বিভিন্ন স্কুলগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে ভর্তি ফি দিনের দিন বেড়ে চলেছে। স্কুলে টিচার নেই, টিচার থাকলে ছাত্র নেই। এই সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি। আসবো, আমি ব্রতিন বাবুর কাছে যাব। কি বলবেন তাহলে, মানুষের কাছে কি বার্তা দেবেন? কেন মানুষ ভোট দেবে বিজেপিকে? বিজেপিকে যেই এই বছর 2026-এর নির্বাচনে সাধারণ মানুষ কেন, যারা বিরোধী রাজনীতি করে তারাও এবার গোটা পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছে। এবং তার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবার গণতন্ত্রের উপর বিশ্বাসী এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা পালন করেছে এবং সেখানে সাধারণ মানুষ এবার নির্বাচিত করবে, এটা মানুষ প্রতিজ্ঞাবদ্ধ। এবং এই যে তৃণমূলের 11 বছরের শাসন বলবো না, এটা অপশাসন, তার আগে 34 বছর বাম জামানা হয়েছে, সেখানেও মানুষ। আপনি বলছেন গণতন্ত্রের কথা, তাহলে 27 লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়ে সেটা গণতান্ত্রিক ভাবে ভোট হবে? অ্যাকচুয়ালি বিরোধীদের কাছে এটা হাততালি দেওয়ার বিষয়, কিন্তু এটা বিরোধীরাই ক্রিয়েট করেছে। তার কারণ আজকে যখন নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন করার জন্য এসআইআর চালু করে, তখন উপর মহল থেকে নির্দেশ ছিল প্রতিদিন ব্লক অফিসে যেন মুসলিম সম্প্রদায়ের মানুষ যেখানে সেখানে লাইনে দাঁড়ায় এবং সেখানে যেন তারা উপভোক্তা হিসাবে তাদেরকে তৃণমূল কংগ্রেস যাতে পাশে থাকে। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন এটা তৈরি করেনি। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা তৃণমূলের দ্বারাই তৈরি করা ভিডিও অফিসগুলোর দ্বারা। কারণ এই অফিসগুলো আজকে এই অফিসে কোনো ভারতীয় জনতা শুনে নিন, লজিক্যাল ডিসক্রিপেন্সি এআই তৈরি করেছে, কোনো রাজনৈতিক দলে সেটা নয়। একদম লজিক্যাল ডিসক্রিপেন্সির যে রেজাল্ট সেটা এআই তৈরি করেছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যখন আপলোড করা হয় এটা কিন্তু নির্বাচন কমিশন তৈরি করেনি। তখন কিন্তু এই যেখানে শেখ বানানটা এসকে আছে, কম্পিউটারে আসে, আপলোড ভাবে হয় না।
আপলোড না আপলোড মানুষ করে না। এটা প্রথমে কেন প্রতিদিন 500 করে বিডিও অফিসে ভিড় লাগাতে হবে, এই বার্তাটা কে দিয়েছিল? এটা তো বিজেপি দেয়নি, এটা তো তৃণমূল দিয়েছিল। তখন তো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়নি, তাহলে কেন পশ্চিমবঙ্গে শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সি? প্রতিদিন কেন মুসলিম সম্প্রদায়ের মানুষদিকে লাইনে দাঁড় করানো হলো? না, না, সেখানে তো হিন্দু তাহলে তো এই জবাবটা তাহলে দিতে হবে যে হিন্দুদের কেন এই শুধু সংখ্যাটা আসেনি? পশ্চিমবঙ্গে logical কেন discrepancy হলো? হিন্দুদের এই সংখ্যাটা আসেনি? লজিক্যাল 10 ডিসক্রিপেন্সি লক্ষ তৈরি হিন্দু তো করা, বাদ হয়েছে, 10 লক্ষ হিন্দু তো লজিক্যাল বাদ হয়েছে। ডিসক্রিপেন্সিটা তৈরি করা তারাও তৃণমূলের লক্ষ্য- ম্যানমেড তারাও এবং সেই অফিসারদের সহযোগিতা তারাও দিয়ে সেই 27 লক্ষের মধ্যেই আছে। তার জন্য অসংখ্য অফিসার, আপনি তার কথাটা জন্য শুনছেন না, আপনি কথাটা শুনছেন না। 27 লক্ষের মধ্যে এই 17 লক্ষ মুসলমান এবং 10 লক্ষ হিন্দু তারা বাদ হয়েছে, তাদের নাম বাদ হয়েছে। তাহলে সেই Definitely, বিষয়- সেখানে তো আমার মানে আমার নিজের মেয়েরও নাম বাদ গেছিল প্রথম লটে, এবং আমার নিজের মেয়েরও তো নাম বাদ গেছিল, সেটা এবং কি খুব ভালো? এগুলো বেছে বেছে করা হয়েছে। সেটা কি খুব ভালো তাহলে বলবেন? এখানে ইয়ারোদেরকে ব্যবহার করা হয়েছিল, তার জন্য অনেকে পানিশমেন্ট পর্যন্ত হয়েছে। কেন হয়েছে পানিশমেন্ট? কেন নির্বাচন কমিশনের তো নিয়োগ করা এখানে মানুষগুলো ঠিক আছে, বোঝা গেছে। আমি এসআইআর কাজে যুক্ত ছিলেন না। আমি কংগ্রেসের প্রতিনিধির কাছে আসবো, মোমো ভাইদার কাছে আসবো। কি বলবেন, এই যে মানুষের কাছে কি বার্তা দেবেন? কেন তাহলে মানুষ কংগ্রেসকে চাইবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক এখানে এসেছেন। উনি এখানকার বিধায়ক অপূর্ববাবুর কথা বললেন। তো প্রথম কথা হচ্ছে অপূর্ববাবু তৃণমূল থেকে কিন্তু বিধায়ক হয়ে বিধানসভায় যাননি। প্রথম কথা হচ্ছে উনি কংগ্রেস থেকে জিতে বিধানসভায় গিয়েছিলেন। উনি কিছু যেটা বলছিলেন উনি, যারে ভাই হ্যাঁ যখন মাঝখানে কথা নির্দল বলতে দাঁড়িয়েছিল দিন, অধীর চৌধুরীর বলতে মাথায় দিন, হাতটা ছিল বলে জিতেছিল। এবার শুনুন ঘটনাটা শুনুন। কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, এসআইআর নিয়ে মানুষকে যে বিভ্রান্তি করেছে এটা কিন্তু গোটা রাজ্যের মানুষ প্রমাণ আছে। আমার ভারতবর্ষের সংবিধান 1955 সালে একটা অ্যাক্ট হয়েছিল, সিটিজেনশিপ অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষে যারা 12 বছর বাস করবে তাদেরকে কিন্তু ভারতীয় নাগরিকত্ব দিতে হবে। এটা আমি বলছি না, এটা ভারতবর্ষের সংবিধান বলছে, আমি কিন্তু বলছি না, ভারতবর্ষের সংবিধান বলছে। তাহলে আমার প্রশ্ন হলো যে 2014 থেকে 2026 মোট 12 বছর হচ্ছে, যাদের নাম আজকে যে 60 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, আপনি যে সংখ্যাটা দিচ্ছেন, যে বলছেন 17 লক্ষ মুসলমান বাদ গিয়েছে, 10 লক্ষ হিন্দু বাদ গিয়েছে, আমি বলছি মানুষের নাম বাদ গিয়েছে। এই মানুষের নাম এত ভোগান্তি, এত হয়রানির শিকার করা হচ্ছে মানুষদেরকে, আজ মানুষ মারা যাচ্ছে, আপনাদের চোখের সামনে জলজন্ত প্রমাণ। কিন্তু ভারতের সংবিধান দেখেছে দুমড়ে মুচড়ে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা কিন্তু আপনারা সকলে জানেন। ভারতবর্ষের সংবিধানকে দুটো সরকারই, কেন্দ্র সরকারও ভেঙে দেয়, রাজ্য সরকারও ভেঙে দেয়। এবার আমাদের কংগ্রেসের যে নারা, প্রীতম বলছিল একটা কথা, যে আমাদের কান্দি মহকুমায় যে হসপিটালটি আছে, এই হাসপাতালটি মোট 11 লক্ষ জনসংখ্যা, মানে এর উপর নির্ভরশীল 11 লক্ষ জনসংখ্যা। আচ্ছা বলুন তো, এই কান্দি হসপিটালে গেলে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকে না, এই কান্দি হসপিটালে গেলে ভালো করে এক্স-রে হয় না, এই কান্দি হসপিটালে গেলে রক্ত পরীক্ষা হয় না। এই আপনি কান্দি বিধানসভায় যাবেন, একটা প্রাথমিক বিদ্যালয়ে যাবেন, সেখানে বাচ্চাদের কোনো শিক্ষার কাজ হয় না। মিড ডে মিলের যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো বাচ্চারা মুখে নিতে পারবে না। এই সমস্ত জিনিসকে দুর্নীতি থেকে মুক্ত করতে আমাদের জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী ডক্টর শামীম রানা ময়দানে নেমেছেন, এবং এই সমস্ত কাজ আমরা করে দেখাবো। কান্দির মানুষ সব সময় জাতীয় কংগ্রেসের উপরে আস্থা রেখেছে, এবং তাদের উপর আমাদের ভরসা আছে, আগামী দিনেও তার জাতীয় কংগ্রেসের উপর ভরসা রাখবে। ঠিক আছে, আসবো, আলোচনায় ফিরবো আমরা, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমরা আলোচনা আবার শুরু করি। এসআইআর নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, বিষয়টাকে না আরো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন যে 60 লক্ষ নাম বাদ গিয়েছিল, সেটা নিয়ে সেরকম ভাবে কোনো হইচই হয়নি, এবং তারপরে যেটা এলো সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেখানে যেটা গোটা অন্য কোথাও হয়নি, এই রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে দেখা গেল যে আরো কয়েক লক্ষ নাম বাদ গেল, তারপরে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে।
তাহলে কি এই যে মানুষের নাম বাদ গেছে তাদের ছাড়াই এই নির্বাচন হবে? এই সরকার কি এই যে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে, তাহলে যে সরকার গঠন হবে সেটা কি তাহলে বৈধ হবে? এই যে যাদের নাম বাদ যাচ্ছে তারা কি নাগরিক নন? এই প্রশ্নটাই আমি করব প্রতিম বাবু আপনাকে। এই যে এত লক্ষ মানুষের নাম বাদ যাওয়া, আচ্ছা প্রতিম বাবু আসবো আমি, একবার যাবো জয়দেব বাবুর কাছে, যে এই যে এত লক্ষ মানুষের নাম বাদ যাওয়া, তাহলে কি তারা ভোট দিতে পারবেন না? তারা নাগরিক নন? তাদের ছাড়াই একটা সরকার গঠন হবে? তৃণমূল কংগ্রেস দল প্রথম দিন থেকেই এই এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় ময়দানে লড়াই করেছে। কোনো রাজনৈতিক দলকে সেদিন কিন্তু দেখা যায়নি, কোনো রাজনৈতিক দলকে। আর বিজেপির তো প্রথম দিন থেকেই টার্গেটই ছিল যে আজকে নির্বাচন কমিশন, যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আজকে মানুষ তার নাম করে দিয়েছে নির্যাতন কমিশন, মানুষ তার নাম দিয়েছে হোয়াটসঅ্যাপ কমিশন। আমরা বলছি না, মানুষ বলছে। তাহলে প্রথম দিনই তো এখানে ডিলিটেশনের ব্যাপারটাই প্রাধান্য দেওয়া হয়েছে, ইনক্লুশনের ব্যাপারটা তো গুরুত্ব দেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, এখানকার বিরোধী দলনেতা, প্রথম দিন থেকেই তো এখানে সংখ্যা বলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে যারা ছিলেন তারা সেই টার্গেটটা পূরণ করেছে, তার জন্যই আজকে এই পরিস্থিতি। আমরা তো চাই প্রতিটা মানুষ। তাহলে আপনারা কেন রাজি হচ্ছেন এই 27 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট করতে? আমরা তো বরাবরই বলেছি প্রতিটা নাগরিকদের ভোটাধিকার অবশ্যই হওয়া উচিত, এবং ডিসিশনটা তাহলে কেন নির্বাচন হতে দিচ্ছেন এখন? তাহলে এখন কেন হতে দিচ্ছেন? দিচ্ছে না, আইনের পেরিফেরিতে 27 আছে। লক্ষ মানুষ, সংখ্যাটা অবশ্যই অনেকটাই। মানুষ, একদমই মানুষ। প্রথম পর্যায়ে বাদ দিয়েছিল 58 লক্ষ, তার পরবর্তী ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নাম করে 1,30,00,000 হলো। তারপর সুপ্রিম কোর্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করলো, সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 91 লক্ষ। আমাদের জেলাতে 11 লক্ষ লোক। কিন্তু এই লোকগুলোর কথা শুধুমাত্র নির্বাচন কমিশন শুধুমাত্র আইনের মারপ্যাচে কখনো বললো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হবে না, আধার কার্ড দেখা হবে না। সুপ্রিম কোর্ট যখন গালে থাপ্পড় বললো তখন আবার মানলো। কিন্তু দিন বেরিয়ে গেছে, প্রথম দিন থেকে তো আমরা বলছি যে প্রক্রিয়াটাতে হচ্ছে ডিলিটেশন। আপনার নেত্রী বলেছিলেন নো এপিক নো ভোট। তাহলে এই যে 27 লক্ষ মানুষের নাম বাদ গেল, তাহলে কেন বলা হলো না যে 27 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট হবে না? অবশ্যই বলা হচ্ছে, দলীয় পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা তো রাস্তাঘাটে ময়দানে তাদের পাশেই আছি। কোনো রাজনৈতিক দল নাই, কোনো রাজনৈতিক দল নাই। এসআইআর যখন ক্যাম্প হয়েছিল কংগ্রেস, সিপিএম, বিজেপি, কাউকে দেখা যায়নি। এই কাঁদি শহরের মানুষ সকলে জানে, কাউকে দেখা যায়নি, কাউকে দেখা যায়নি। ঠিক আছে, আচ্ছা আমি আসবো তোমার কাছে, জানবো এই বিষয়ে, ওর মতামত জানবো। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি প্রীতমের কাছে যাব। এই যে এত লক্ষ মানুষের নাম বাদ গেছে, 27 লক্ষ, অনেকটা, এক দুজন নয়। সেক্ষেত্রে এদের ছাড়াই যদি ভোট হয় তাহলে এ কেমন গণতন্ত্র চলছে? এবং তাহলে যদি বৈধ ভোটাররাই ভোট দিতে না পারেন তাহলে কিভাবে বৈধ সরকার গঠিত হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের প্রতিনিধি বললেন, কিন্তু উনি ভুল, বিভ্রান্তিমূলক এবং অসত্য তথ্য ছড়ালেন। মমতা ব্যানার্জি কোনো নিজের মামলা করেননি এসআইআর সংক্রান্ত বিষয়ে। সুপ্রিম কোর্টে যিনি মামলা করেছিলেন তার নাম মুস্তারি বানু, তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলাতে। তিনি হচ্ছেন মুর্শিদাবাদ জেলার ক্ষেতমজুর আন্দোলনের নেত্রী। সেই মুর্শিদাবাদ জেলা, যে মুর্শিদাবাদ জেলাতে এসআইআরে 11 লক্ষ নাম বাদ গেছিল, সেই মুর্শিদাবাদ জেলার একজন ক্ষেতমজুর রমণী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলেন। আর মমতা ব্যানার্জি নাটক করতে সুপ্রিম কোর্ট গেছিলেন। মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরাই বলেছিলেন যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গেলে তুমি দিল্লিতে গিয়ে আন্দোলন করো। ঠিক আছে, বেশ, উনি না হয় নাটক করছিলেন, তাহলে 27 লক্ষ নাম বাদ দিয়ে তাহলে কেন ভোট হচ্ছে? সেটা নিয়ে আপনারা কি করছেন, বামেরা কি করছেন? একদমই তাই। আমাদের সরকার, আমাদের দল, বামপন্থীরা সাধারণ মানুষের পাশে আছে। এবং আপনাদের যারা উকিলরা যারা সারাক্ষণ হাইকোর্টে বসে থাকেন তারা এখন কি করছেন তাহলে? না, আমাদের উকিলরাই তো প্রথম মামলা করেছে এসআইআর নিয়ে, তো আর কোনো দল এখন মামলা কি করেনি। করছেন? এখন কিভাবে লড়াইটা হচ্ছে? এখনো তো যাদের নাম বাদ গিয়েছে তাদের হয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছুটে বেড়াচ্ছে আমাদের সংগঠনের উকিলরা, তাছাড়া কোনো সংগঠনের। 27 লক্ষ মানুষ তো ভোট দিতে পারছে না, তাহলে বামেরা কি করছে? না, আমরা তো বলছি যে আইনের একটা বেড়া জালে
যার মধ্যে দিয়ে আমাদেরকে নির্বাচনে যেতেই হবে, সেই জন্য আমাদেরকে নির্বাচনে ঢুকতে হয়েছে। কিন্তু এই মানুষের নাম বাদ দিয়ে আমরা নির্বাচনে মানে না, আপনারা তাহলে বলছেন যে আন্দোলন করেছেন, অন্য জায়গায় বিভিন্ন কোর্টে গেছেন, তাহলে কোথায় আপনাদের নেতারা কোথায়? আমাদের নেতারা তো সাধারণ মানুষের পাশেই আছে। মমতা ব্যানার্জি কিভাবে পাশে আছে? কিভাবে পাশে আছে? এই যে এত মানুষকে এসডিও অফিসে নাম তোলার নাম তাহলে করে 27 লক্ষ মানুষ ভোট দিতে পারবে তো? না, একদমই না। কিন্তু বিষয় হচ্ছে যে এত মানুষকে এসডিও অফিসে নাম তোলার নাম করে হয়রানি করা হচ্ছে। এদের পাশে শুধুমাত্র বামপন্থীরা আছে। তাহলে আপনারা কেন বললেন না যে এদের বাদ দিয়ে এদের নাম ইনক্লুড না করে আমরা ভোট হতে দেব না? তাহলে আপনারা কেন বললেন না যে এদের নাম ইনক্লুড না করে আমরা ভোট হতে দেব না? দেখেন, সুস্থ গণতন্ত্র তো এটা কোনো মাধ্যম নয় যে ভোটটাকে বয়কট করে বেরিয়ে আসা। সেই জন্য ভোটের রাজনীতির মাধ্যমেও আমাদেরকে ঢুকতে হয়েছে, এটাই হচ্ছে মূল কথা। এবং আইনের কিছু বেড়াজাল, সেটার একটা মূল কথা। তাহলে মূল কথা হচ্ছে 27 লক্ষ মানুষের কোনো দাম নেই। না, একদমই না। 27 লক্ষ মানুষের জন্য যিনি মামলা করেছিলেন তার নাম হচ্ছে মুস্তারি বানু, যিনি ক্ষেত মজুর সংগঠনের নেত্রী। 27 লক্ষ মানুষের জন্য না, সেটা তার আগে মুস্তারি বানু যে মামলাটা করেছিলেন ওটা অন্য মামলা, এটার সাথে ওই মামলার কোনো যোগ নেই। যাই হোক, আমি প্রতিম বাবুর কাছে যাব। 27 লক্ষ মানুষ বৈধ ভোটার, তারা ভোট দিতে পারবেন না, এটাই তাহলে তারা নাগরিক নন? তাহলে আপনারা বলছেন গণতন্ত্রের কথা, তাহলে এটা কেমন গণতন্ত্র চলছে? অ্যাকচুয়ালি আপনারা একটা জিনিস গুলিয়ে দিচ্ছেন, যেটা বিরোধীরাও বলবার চেষ্টা করছিলেন, যে এসআইআর পদ্ধতিটা সঠিকভাবে চলছে বলেই আজকে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে। তাহলে আমার বিরোধীদের কাছে প্রথম প্রশ্ন, যখন ভোটটা ঘোষণা হয়ে গেল, তাহলে সব দল কেন, রাজনৈতিক দল প্রার্থী তাদের ঘোষণা করলেন এবং তারা ভোটের জন্য মানে ভোটের প্রচারে তারা উত্তীর্ণ হলেন বা ভোটে কেন অংশগ্রহণ করলেন? তাহলে তো সবাই মিলে আগে কোর্টে যাওয়ার কথা উচিত ছিল। আজকে কোর্টে কেন যাচ্ছেন না? আজকে কোর্টের দ্বারা যে এসআইআর এর লাস্ট যখন সমাধান হয়নি, আজকে কোর্টের যারা বিচারপতি আছেন তারা ফাইসলা করছেন, আজকে ট্রাইব্যুনালে যেতে হচ্ছে। তাহলে কোর্টের যে জায়গাগুলো আজকে যে এসআইআর মানে সঠিকভাবে করার জন্য যারা বাধা দিচ্ছেন তারাই জানেন এখানে এসআইআর এ কোথায় গলতি আছে এবং সেখানে বাধা সৃষ্টি করলে কি হতে পারে সেটাই খুব ভালো জানেন। সেই জন্যই আজকে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এটা প্রচন্ডভাবে পরিষ্কার। সেই জন্যই আজকে সমস্ত বিরোধী রাজনৈতিক দল এসআর নিয়ে অনেক কথা বললেও তারা জানেন যে তাদেরকে এইভাবেই ভোটে অংশগ্রহণ করতে হবে এবং এইভাবেই ভোট হতে হবে, কারণ এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচন করার আগে এসআর এ কোন জায়গায় কিভাবে ভোট দিতে হবে সেটা 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তারা তাহলে কোথায়? এগুলোই বাদ গেছে, এগুলোই তো বাদ গেছে। তাহলে 27 লক্ষ তো বৈধ ভোটার। হ্যাঁ, 27 লক্ষ তো বৈধ ভোটার। 27 লক্ষ বাদ গেছে, এখানে সবাই বৈধ ভোটার আছে, এটা আপনি কি করে বলবেন? আপনি কি করে বলছেন সবাই অবৈধ ভোটার আছে? না, অবশ্যই আছে অবৈধ ভোটার। 2002 এর তাদের নাম আছে, 2002 এ তো তাদের নাম যারা আছে। বৈধ ভোটার তার জন্য ট্রাইব্যুনাল আছে, তারা ট্রাইব্যুনালে যাবেন, তারা তাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিয়ে তারা বৈধ ভোটার হবে। তাহলে রোহিঙ্গা কোথা থেকে এসেছে? তাহলে রোহিঙ্গা কোথা থেকে এলো? ঘুষপেটিয়া কোথা থেকে এসেছে? তাহলে কেন আজকে বিরোধীরা ভোটে অংশগ্রহণ করছেন? কেন কোর্টে যাচ্ছেন না? কেন? তার জন্য তো কোর্ট খোলা রয়েছে। না, সেটা তো বিরোধীরা করে, আপনি জবাব দিন না। আপনি আমার প্রশ্নের জবাব দিন না। কোর্ট তো বিজেপি চালায় না, আপনি আমার প্রশ্নের জবাব দিন। তাহলে আজকে মমতা ব্যানার্জি ওখানে গেছিলেন যখন এসআইআর নিয়ে আন্দোলন করতে, তাহলে যখন ভোট ঘোষণা হলো উনি কেন যাননি? বিরোধীরা ভোটে অংশগ্রহণ কেন? বিরোধীরা ভোটে অংশগ্রহণ করছেন, এই উত্তর তো বিরোধীদেরকে দিতে হবে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, সেখানে গণতান্ত্রিক সেখানে কোর্ট খোলা রয়েছে, সেখানে কোর্টে কেন যাচ্ছেন না? কেন বিরোধীরা কোর্টে যাচ্ছেন না? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। এসআর নিয়ে এত কথা বললেও তারা কেন ভোট অংশগ্রহণ করছেন? মাইকটা রাখুন এবারে। তাহলে এই যে চলছে, এই যে গোটা প্রক্রিয়া চলছে, যেভাবে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, এটা তাহলে কেমন গণতন্ত্র চলছে এবং এই গণতন্ত্র কিভাবে এরকম ভাবে নির্বাচন চলছে? খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, এমন তো নয় যে আমাদের ভারতবর্ষের মধ্যে এই প্রথম এসআর হচ্ছে, তা তো নয়, এর আগেও এসআর হয়েছে, তাই না? না, এই প্রথম এসআইআর সামারি রিভিশন হয়েছে, এর আগেও এসআর হয়েছিল রাজীব গান্ধীর আমলে। এসআইআর তখনো হয়নি, সামারি রিভিশন হয়েছে, সামারি রিভিশন হয়েছে, এসআইআর হয়নি। হয়েছিল,
এবার ঘটনা হচ্ছে, যাই হোক এসআইআর হলো এসআইআর বলে কিছু নেই। হলো এবার ঘটনা হচ্ছে যে 27 লক্ষ মানুষ বা 10 লক্ষ, যে আমাদের 27 লক্ষ মানুষ এটা বাদ গেল, তারা কিন্তু গণতন্ত্রের অধিকার থেকে বাদ গেছে। ঠিক আছে, 2-3টে উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, যেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কাছে একটা প্রশ্ন থাকবে। যে আমরা দেখলাম যে আমাদের মুর্শিদাবাদের মধ্যে জাকির হোসেন, বাইরন বিশ্বাস, কাজল শেখ, এদের নাম এসআর লিস্ট থেকে বাদ গিয়েছিল। যেই দেখলো এরা প্রার্থী হলো, এদের নামটা এসআর লিস্টে আবার চলে এলো, ভোটার লিস্টে চলে এলো। এটা কিভাবে সম্ভব হলো? এটুকু কিন্তু বলে দেন। তাহলে তাদের নাম যদি ওঠে, তাহলে সাধারণ মানুষের নামটা কেন উঠছে না? এটা হলো প্রশ্ন। যদি জাকির হোসেনের নাম এসআর লিস্ট থেকে বাদ দেওয়ার পর তার নামটা উঠে যায়, তাহলে জনগণের নামও উঠবে, কেন উঠছে না? বাইরন বিশ্বাসের নাম যদি এসআর লিস্ট থেকে বাদ দেওয়ার পর তার নামটা উঠে যায়, তাহলে জনগণের সাধারণ মানুষের নামটা কেন উঠছে না? এটা কিন্তু বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমি রাখলাম। ঠিক আছে, তাহলে আপনি উত্তরটা দিন। প্রথমত বলি, মুর্শিদাবাদের কংগ্রেসটার কংগ্রেস নেই, মোদি কংগ্রেস হয়ে গেছে। এটা জেনে রাখা দরকার যে উনি মফাইবাবু যে কথাটা বললেন যে অধীর চৌধুরীর বিষয়ে, এই কাঁদি শহরের মানুষদের জেনে রাখা দরকার 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই শহরের জন্য আমাদের প্রাক্তন সাংসদ একটা টাকাও কিন্তু বরাদ্দ করেনি এই শহরের জন্য, জেনে রাখুন। 2 নম্বর, দাঁড়ান আমি বলবো, তারপর উত্তর দেবেন। 2 নম্বর, আপনি বললেন যে অপূর্ব সরকার মহাশয় কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত, ঠিক, কিন্তু আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে 2019 সালে লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেস দল থেকে পদত্যাগ করে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং 2021 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিল এবং কংগ্রেসকে 3rd পজিশন করেছিল। আগামী দিনেও 3rd পজিশনই থাকবেন, জেনে রাখুন। আর আপনি যে প্রশ্নটা করলেন যে জাকির হোসেন, বাইরন বিশ্বাস, দাঁড়ান, সময় কথা বলবে। অবশ্যই অবশ্যই জয়দেব বাবু, হ্যাঁ, সময় অবশ্যই কথা বলবে। অবশ্যই সময় তো কথা বলবে। এখন থেকে অবশ্যই কংগ্রেস শূন্য ছিল, ভোটের শিক্ষা কংগ্রেস দিতে পারেন শূন্য না। ছিল, আপনি কংগ্রেস শূন্য ছিল, শূন্য মানুষের থাকবে। জনগণের রায় বলি, হবে। অবশ্যই মানুষের রায় হবে। অবশ্যই রায় হবে, এটা বলতে পারেন না। অবশ্যই রায় হবে, এটা বলতে পারেন না। অবশ্যই রায় হবে। এই কান্দির বুকে, অবশ্যই রায় এই হবে। কান্দির বুকে অবশ্যই রায় হবে। কংগ্রেসের কথা আলাদা বলবেন না। জায়গা আছে। বলি। সেটা আগামী 4 তারিখ আপনি বুঝতে পারবেন। আমরা আগামী 4 তারিখ আপনি বুঝতে পারবেন। আর অধীর চৌধুরীর কি অবদান আছে আমাদের এই মুর্শিদাবাদে, এই মোদি কংগ্রেস, মোদি কংগ্রেস বুঝে দেবে। ঠিক আছে, মোদি আপনি কথা কংগ্রেস বলবেন না, দাঁড়ান। 24টা মোদি কংগ্রেস খেয়ে গোটা বাংলার মানুষ হয়ে গেছে। রাখতে বলেছি। মোদি কংগ্রেস খেয়ে গোটা বাংলার মানুষ হয়ে গেছে। মোদি কংগ্রেস খেয়ে গোটা বাংলার মানুষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমি এসআইআর মুসলিম আমার লাশের উপরে বিচার করতে হবে। আজকে আমরা বলিনি, আজকে ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা মুসলিম আজকে ধর্ম নিরপেক্ষতার কথা বলতে মুসলিম ভোট ভেঙে গিয়ে কংগ্রেসের দিকে চলে বাবা, গেছে। তোমাদের তো হিন্দু মুসলিমের বাইরে ঠিক আছে, কোনো বক্তব্য নাই। ধর্ম নিরপেক্ষতা বলে কিছু হয় না। একজন শিক্ষক, ধর্ম নিরপেক্ষতা বলে কিছু হয় না। তুমি একজন ভাই, শিক্ষক, ধর্ম তুমি মানুষ ধর্ম কথা বলে কিছু হয় না। সংবিধান তুমি মানুষ ধর্ম নিয়ে চলে। একজন শিক্ষক, ধর্ম নিয়ে চলে। ও প্রতিন বাবু, আপনি কি ঠিক আছে, ভারতের ঠিক আছে, সংবিধানকে ঠিক আছে। অস্বীকার আসবো, করছেন? আসবো, আসবো। ভারতের আপনি একজন সংবিধানের শিক্ষক, মানুষ বলে না, কথা বলে না। আজকে সংবিধান তো আপনার কথা বলতে হচ্ছে। আজকে সংবিধান তো আজকে নিরপেক্ষ বলে কিছু ফিরে এলাম বিরতির পর। আমরা এসআইআর নিয়ে আলোচনা করছিলাম, তবে কান্দির স্থানীয় ইস্যু নিয়ে আলোচনা করতেই হবে যে কোন কোন ইস্যুতে এবারের নির্বাচন হচ্ছে। আমি জয়দেব বাবুর কাছে যাব যে কোন কোন ইস্যু রয়েছে তাহলে কান্দিতে, যেখানে কান্দির মানুষ সেই ইস্যুগুলোকে বেছে নিয়েছে এবং তারা সেই সমস্ত কিছু মাথায় রেখেছে এবং নির্বাচনে তার জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা চেষ্টা করেছি যে কাজ করবার, যেগুলো বলেছি আগে সেটা পুনরাবৃত্তি করছি না। আগামী দিনে আমরা নিয়েছি টার্গেট যে যেহেতু স্বাস্থ্য পরিষেবাটা আমাদেরকে আরো বেশি বৃদ্ধি করা দরকার, কারণ 34 বছরের বামপন্থ সরকার এই কাঁদি শহরের হসপিটালটাকে ধ্বংস করে গেছে। এখানে কোনো রকম পরিষেবা ছিল না 34 বছরে। 2011 সালে মামাটি মানুষের সরকার আসার পর ধারাবাহিকভাবে আমরা অনেক কিছু পরিষেবা আজকে পেয়েছি। আজকে একটা নতুন হসপিটালও পেয়েছি। আগামী দিনে এখানে একটা নার্সিং কলেজের প্রপোজ করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। আমরা একটা ব্লাড সেপারেটর মেশিনের আবেদন করেছি।
কারণ আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেই ক্যাম্প হওয়ার পর রক্তটাকে সেপারেট করার জন্য রামপুরহাটে যেতে হয়। সেই ব্লাড সেপারেটরের একটা মেশিনের করেছি, কিন্তু সেটাও ক্ষেত্রেও একটা টেকনিক্যাল সমস্যা আছে যে সরকারি নিয়ম অনুসারে 10,000 বছরে 10,000 ব্লাড ডোনেশন মানে রক্তদাতা যদি রক্ত দেয় তবেই সেই মেশিনটা একটা এসডি হসপিটালে পাওয়া যায়। সেটাও আমরা টার্গেট নিচ্ছি, সেটা প্রায় গত বছর আমরা প্রায় 7 থেকে 6,500 মতো গিয়ে টার্গেট পূরণ করেছি। আমরা নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমরা চাইছি একটা কাঁদিতে ইংলিশ মিডিয়ামের মেয়েদের জন্য, আমাদের বাড়ির মায়েদের জন্য, শিশুদের জন্য একটা গার্লস স্কুল অন্তত করা হোক। এখানে কলেজের 2টো কলেজ আছে, একটা ল কলেজ আছে। আমরা একটা স্কুল, গার্লস স্কুলের প্রচন্ড প্রয়োজন, ইংলিশ মিডিয়াম, এটা আমরা সামনে রেখে এগোতে চাইছি। আর মৌরাক্ষীর ওপর দীর্ঘদিন ড্রোজিং না হওয়ার কারণে সেটা বসে যাচ্ছে, সেটা যদি কটা ওভার রিফটিং পাম্প বসিয়ে তা সেখানে যদি চেক ড্যাম তৈরি করা যায় তাহলে আমাদের গ্রামীণ এলাকাগুলোতে আগামী দিনে কৃষিকার্যের জন্য অনেকটা বেশি সহযোগিতা পাবে বলে আমরা সেই ইস্যুগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি। প্রীতম, কতটা সহমত? বিষয় হচ্ছে যে সবই তো শুনলাম যে হবে, কিন্তু 15 বছরে মমতা ব্যানার্জির সরকার করলোটা কি? আমরা তো না হয় হসপিটালটা করে গেলাম, হসপিটালটা হলো। না, উনি তো বললেন যে 34 বছর বাম সরকার কোনো উন্নয়ন করেনি। 70 রিতম ভাই 70 সালে হসপিটাল তোমাদের আমলে হয়নি, সেটাও কংগ্রেসের আমলে হয়েছিল। কংগ্রেসের আমলে হসপিটাল হয়েছে, কংগ্রেসের আমলে হসপিটাল হয়েছে। হসপিটালের উপরতলাটা একবার গিয়ে দেখে আসুন। হসপিটালের যে দ্বিতল বিল্ডিংটা, সেই বিল্ডিংটা আমাদের আমলে হয়েছিল। সেটাও 1973 সালে। একবার দয়া করে ওখানে গিয়ে চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন হসপিটালের অবস্থা কি? এখন হসপিটালের অবস্থা কি? হসপিটালে কতজন ডাক্তার আছে? রোগীরা ডাক্তারের অভাবে মরে যায়। আপনি চলে যান বহরা বিপি কাঁদি হসপিটালে এই মুহূর্তে 65টা ডাক্তার আছে, 379 জন নার্স আছে। এই রিসেন্ট, এই ভেরি রিসেন্ট বলি এই ভেরি রিসেন্ট কাঁদি হসপিটালে 25 জন নার্স জয়েন করেছে, 5 জন ডাক্তার নিউ জয়েন করেছে, জেনে রাখুন আপনারা। কিন্তু বিষয় হচ্ছে যে হসপিটালের অবস্থাটা দেখলে বোঝা যাবে হসপিটালের অবস্থাটা কি। বিল্ডিং এর ঘরগুলোতে বিড়াল কুকুর শুয়ে থাকে, ওই হসপিটালের বিল্ডিং এ বিড়াল কুকুর শুয়ে থাকে। পুরন্দরপুর হসপিটালে, পুরন্দরপুর হসপিটাল নয়, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, হসপিটাল জেনে রাখো ভাই 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 প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আর হসপিটাল হচ্ছে বসে না। অবশ্যই আপনি জেনে রাখুন, অবশ্যই আপনি জেনে রাখুন ডাক্তার বসে না পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে। গোকর্ণ হসপিটালের কি অবস্থা? রোগী আছে, ডাক্তার নেই। গোকর্ণ হসপিটালে 50টা বেড অনুমোদন হয়েছে, যা চালু হয়েছে। আমরা একজন করে না বলি, এরকম বললে তো খুব মুশকিল, তাহলে আমরাও বলতে শুরু করবো। কিন্তু না, আপনাকেই আমি সুযোগটা দেব। বলুন তাহলে কি নিয়ে আন্দোলন করবেন, মানুষের পাশে কি নিয়ে লড়াই চালাবেন? প্রথমত কাঁদি হসপিটাল নিয়ে এত কথা বলেছে, প্রতিদিন আপনারা রেজিস্টারটা একটু খুলে তথ্য দেবেন সাধারণ মানুষের কাছে, প্রতিদিন কতজনের এখান থেকে রেফার হয় সেই তথ্যটাকে প্রতিদিন দেবেন। আর সেকেন্ডলি যেটা কাঁদির এখানে যেহেতু পৌরসভার চেয়ারম্যান সাহেব নিজেই উপস্থিত আছেন, সেই জন্য আমি জিজ্ঞেস করবো যে 2011 সাল থেকে কিন্তু এখানে তৃণমূল শাসিত সরকার এখানে চালায়নি, তার আগে মাননীয় অধীর চৌধুরীর নেতৃত্বে এখানে সরকার মানে এই কাঁদি চলেছে। তো আমরা 2000 সম্ভবত আমি সালটা ভুল হলেও হতে পারে, 2014 সাল থেকে কাঁদির মানুষকে গঙ্গা জল খাওয়ানোর প্রকল্প দেওয়া হয়েছে, চলছে। আবার এখনো প্রকল্প নতুন করে স্টার্ট হয়েছে। আমার বাড়ির 6-14 রাস্তাঘাট খুলে জল সেখানে আসছে, কিন্তু জল এখনো পৌঁছয়নি। গ্রামীণ এলাকায় প্রচুর কল প্রত্যেকের বাড়িতে ঢুকে গেছে, কিন্তু জল কাঁদির মানুষ এখনো পাচ্ছে না। কিন্তু সেই ওই সাবমার্সিবল কলগুলো এখনো এখানে সবসময় ইতস্তত বিক্ষিপ্ত ভাবে জল বেরিয়ে যাচ্ছে, এবং জলের অপচয় কাঁদিতে কিন্তু এখনো চলছে। কাঁদির মানুষকে অনেকবার খাওয়ানো হয়েছে যে কাঁদিতে স্টেটের ট্রান্সপোর্ট হবে, এখনো পর্যন্ত হয়নি। কাঁদির রাস্তাঘাটে যদি সকাল 10টার সময় যখন স্কুল কলেজের দিকে যাওয়া হয় বাস স্ট্যান্ড থেকে, এখনো কিন্তু রাস্তা যেতে মানুষের দম বন্ধ হয়ে যায়। কাঁদি সঞ্চালকের কথাই বলছি, 1869 সালের পৌরসভা হসপিটাল তৈরি হয়েছে। আপনাকে আবার সুযোগ দেওয়া হবে, আপনি থামুন, আবার আসবো আপনার কাছে, আমি মোবাইলের কাছে আসবো। আপনি বেশ কিছু ইস্যুর কথা বললেন, আর কি কি রয়েছে? জলের কথা বলা হচ্ছে, রাস্তাঘাটের কথা বলা হচ্ছে, আর তাহলে কি রয়েছে? দেখুন, দুটো জিনিস আমাদের অধিকার, স্বাস্থ্য এবং শিক্ষা। ওনারা বললেন যে হ্যাঁ ডাক্তার নার্স সবকিছুই আছে,
কিন্তু বিষয় হলো কান্দি হসপিটালের সামনে যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি আছে সেখানে পর্যাপ্ত পরিমাণের ওষুধ পাওয়া যায় না, এখানে সবাই জানে। দ্বিতীয় কথা হলো ডাক্তার আছে, নার্স আছে, ওয়ার্ড বয় আছে, সব আছে, কিন্তু ট্রিটমেন্টটা উন্নত মানের নাই, কান্দির মানুষ জানে। আমাদের কান্দি হসপিটালে পেশেন্টকে যাওয়ার পরই একটু গুরুতর অসুস্থ হলো তার চিকিৎসা এখানে হয় না, হয় বহরমপুর কিংবা বর্ধমান ট্রান্সফার করা হয়, এটা সত্য কথা। আমাদের যে প্রতিশ্রুতি এবং আমাদের যে আগামী যে বিধানসভা নির্বাচন, সেটা হলো কান্দি হসপিটালের সামনে যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি আছে সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ রাখবো। দ্বিতীয় কথা হলো আমাদের যে সব ডাক্তাররা এখানে নিয়োগ আছেন তাদেরকে দিয়ে তারা কিরকম চিকিৎসা করছে, কেন চিকিৎসা পাচ্ছে না মানুষ, তার তদারকি কিন্তু আমরা করব। এখানকার কৃষকরা যারা ঠিকভাবে এমএসপি পায় না, কৃষক থেকে কৃষকদের ফসল যখন কিষাণ মান্ডি নিয়ে আসে, সেই কিষাণ মান্ডি আস্তে আস্তে 10টা এজেন্ট ভরা থাকে। আমরা এই এজেন্টকে উৎখাত করে ফেলবো, যাতে কৃষক নিজে এসে ডাইরেক্টলি কিষাণ মান্ডিতে এইসব নিজেদের ফসল বিক্রি করতে পারে। আমরা এই নিয়ে কাজ আগামী দিনে করব আমার একটা প্রশ্ন এবং আছে এটা যে জাতীয় আপনারা কংগ্রেসের তো- প্রার্থী না, না, ঘোষণা আমার একটা করেছে। প্রশ্ন আছে, শুনে নিন, কান্দির শুনে নিন। জনগণ জানেন যে জাতীয় কংগ্রেস এ নিয়ে তাহলে কাজ আপনাকে করবে। প্রশ্ন করা যাবে না, কারণ আপনি শুনছেন না যে আপনারা তো এখন একজনও নেই, এত কথা বললেন, তাহলে সরকার চালাতে হলে তো লোক লাগবে, কোথা থেকে আসবেন তারা? যেখান থেকে যে বিধানসভায় আমাদের এমএলএ নির্বাচিত হবে সেই বিধানসভায় আমাদের আন্দোলন শুরু হবে। একজন এমএলএ বলতে পারেন যে না? বিধানসভায় আমাদের এমএলএ নির্বাচিত হবে নাম বলুন সেই না। বিধানসভায় আমাদের নাম বলুন, আন্দোলন শুরু একজন হবে। এমএলএ নাম এই বলুন, স্বাস্থ্য এবং একজন সরকার MLA নাম ভাইকে- বলুন। একজন এমএলএ নাম বলুন। আপনি বললেন যে একে একে বলবেন, বলুন। না, ঠিক আছে, আপনি বললে আসবো, কিন্তু আমি আসবো। বললে খারাপ লাগবে। ঠিক আছে, একজন এমএলএ নাম বলুন। বলুন। একজন এমএলএ নাম বলুন আপনি। আমরা 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 পশ্চিম বাংলায় একজন এমএলএ আন্দোলন করবেন, এই সমস্ত আপনি যে ইস্যুর কথা বললেন যে একজন এমএলএ এসে আন্দোলন আমরা করবেন, নাম বলুন। আমরা পশ্চিম বাংলায় জিরো। ঠিক কথা ভাই, আমরা পশ্চিম বাংলায় জিরো, হারাইনি তো, তাহলে কি লড়াই তো হবে? করছি। পশ্চিম বাংলার বুকে, মুর্শিদাবাদের বুকে সব থেকে বেশি যে আন্দোলন করেছে তার তাহলে নাম হচ্ছে জিরো অধীর হলে চৌধুরী। পরিবর্তন অধীর কি করে চৌধুরীর হবে? নেতৃত্বে এই আন্দোলন আমাদের চলেছে। না, জিরো হলে স্বাস্থ্য, পরিবর্তন কি করে শিক্ষা, হবে? এই সব বিষয় নিয়ে আমাদের আন্দোলন জিরো চলেছে হলে এবং পরিবর্তন কি করে আগামী হবে দিনে বলুন? চলবে। জিরো হলে পরিবর্তন কি করে হবে? এই চেঞ্জগুলো কি করে হবে? আগামী বিধানসভায় আপনারা দেখতে পাবেন এই মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা পশ্চিম ঠিক বাংলায় আছে, আমরা আমাদের অপেক্ষা জাতীয় করলাম। কংগ্রেসের কত আমরা- বিধানসভায় কজন নির্বাচিত জিতবে? হচ্ছে। কজন জিতবে? আমরা আশাবাদী, কজন? আমরা আশাবাদী পশ্চিম বাংলার মধ্যে আমাদের কিছু না হলে সরকার তৈরি করবেন? 50 কতজন? থেকে 55 কতজন? জন, সরকার তৈরি 50 থেকে করবেন? 55 জন আগে আমরা বলুন, বিধায়ক সরকার আমরা তৈরি বের করবেন, করব। কতজন জিতবে? এই টার্গেট আমাদের আছে। কতজন জিতবেন? সরকার তৈরি করবেন? আমরা বলছি না সরকার তৈরি করবো, মানুষ যদি আশীর্বাদ ঠিক আছে। করেন তো সরকার আমরা তৈরি করবো। আলোচনায় আসবো একটা। মানুষ বিরতির সময় আশীর্বাদ হয়ে গেছে। করলে আমরা সরকার তৈরি বিরতির করবো। সময় মানুষকে হয়ে আমরা গেছে। আহ্বান বিরতির জানাচ্ছি পর যে সঙ্গে থাকুন। জাতীয় কংগ্রেসকে আশীর্বাদ করুন, তারপরে ফিরে এলাম বিরতির পর, আমাদের আলোচনা চলছে। আমি জয়দেব বাবুর কাছে যাব। এই যে বিরোধীরা এত অভিযোগ করলো যে হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নেই, ওষুধের দাম বেড়ে যাচ্ছে এবং যেভাবে রাস্তাঘাটে সমস্যা হচ্ছে, যানজটের সমস্যা হচ্ছে, উন্নয়ন সেভাবে হচ্ছে না, কি বলবেন? কি উত্তর রয়েছে আপনাদের কাছে? প্রথমত ওষুধের দাম নির্ধারণ রাজ্য সরকার করে না, সেটা সকলে জানে যে কারা দামটা নির্ধারণ করেছে। আর জীবনদায়ী ওষুধগুলো আজকে কেন্দ্রীয় সরকার কিভাবে দাম বাড়াচ্ছে সেটা সাধারণ মানুষ খুব ভালো করে জানে। এবং যত বড় বড় ওষুধের স্ক্যামগুলো আজকে দেখা যাচ্ছে সেগুলো সবটাই কিন্তু বিজেপি শাসিত রাজ্য থেকেই, তার কিন্তু প্রতিকার কেন্দ্রীয় সরকার করে না। আর মফাইবাবু যে ন্যায্য মূল্য ওষুধের দোকানের কথা বললেন, ওনার জ্ঞাতার্থে আবার জানিয়ে রাখি, এই প্রজেক্টটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট। এই প্রজেক্টটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের যিনি সম্মানীয় প্রার্থী, একটা ডাক্তার করতে সরকার কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু একটা ডাক্তার তৈরি করে। আমাদের প্রার্থী মাননীয় ডাক্তার, এটা আমি বলতে চাইছিলাম না কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি, উনি ডাক্তারের শর্টেজের কথা বলছেন। তিনি যদি আজকে নির্বাচনের আগে যদি রিজাইন করে আজকে যদি রাজনীতিতে আসতেন আমি স্যালুট জানাতাম, কিন্তু উনি অনেকদিন আগে থেকে চাকরিটা ছেড়ে দিয়েছে। শুধুমাত্র কি কারণে সেটা কাঁদির মানুষ জানে, এ বিষয়ে আমার কিছু নয়, কাঁদির মানুষ জানে। আর উন্নয়নের যে প্রথমে আমি স্বীকার করেছি যে কাঁদি অতি প্রাচীন শহর, এখানে যানজটের সমস্যা আছে, তার জন্যই বিকল্প কাজগুলো আমরা শুরু করেছি। আজকে অ্যাথলেটিক্স ক্লাবের পাশ দিয়ে একটা ক্লাবকে আমরা কথা বলে
ক্লাবের নিচের তলাটা ফাঁকা করে দিয়ে ওপর তলায় তাদেরকে বিল্ডিং করে দিয়ে নিচের তলাটা যাতে যাতায়াত করতে পারে তার জন্য একটা বিকল্প রাস্তা করেছি এই শহরের জন্য। এই শহরের জন্য কানামোরাক্ষীর উপর আমরা ব্রিজ করছি। আমরা বাইপাস এর আগে হয়েছে, এখানে দোয়ালিয়া বাইপাস হয়েছে, কালীবাড়ি বাইপাস হয়েছে, এগুলো কিন্তু আমরা করেছি, না করা হয়নি। কিন্তু তার মধ্যে উনি যে বললেন যে 2011 সালে আমরা, বতিনবাবু বলছিলেন যে 2011 সালে, হ্যাঁ আমরা কংগ্রেস করতাম, এটা অস্বীকার করছি না। কিন্তু অধীরবাবু যেদিন থেকে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রিবেলা পর্যন্ত, কালকেও টিভি মিডিয়ায় দেখছি যে একজন প্রাক্তন সভাধিপতি অভিযোগ করছে যে কংগ্রেস দলে আজকে টিকে থাকতে গেলে টাকার দরকার, টাকা দিলে টিকিট পাওয়া যায়। এটা আমি বলছি না, তাদের দলের লোকেরা বলছে, প্রাক্তন সভাধিপতি বলছে, জেলা কংগ্রেসে প্রদেশ কংগ্রেসের একজন সম্পাদক বলছে, এটা আমি বলছি না। তা কংগ্রেস দল তো মোদী কংগ্রেস হয়েছে, আমি আগেই বলেছি। আজকে 24টা সিকিউরিটি, রাহুল গান্ধীর বাংলো একদিনের মধ্যে ছাড়তে হয়, কিন্তু অধীরবাবুর বাংলো বছর পর বছর থাকছে। কাদের নির্দেশে? এখানে বতিনবাবুরা আছে, তাকে সাপোর্ট দেয়, এটা কাঁদির মানুষ জানে, মুর্শিদাবাদের মানুষ জানে। তাই তো আজকে কংগ্রেস এখানে যত দিন যাচ্ছে তত নিশ্চয় হচ্ছে। সেই জন্যই তো আজকে অধীরবাবুকে ক্যান্ডিডেট হতে হচ্ছে বিধানসভাতে। তাহলে এখানে আপনাদের লড়াই কার সঙ্গে, অধীরবাবুর সঙ্গে না বিজেপির সঙ্গে? আমাদের এখানে বিজেপির সঙ্গে লড়াই। আচ্ছা, আমি আসবো প্রীতমের কাছে। এই যে এত ইস্যুর কথা বলা হচ্ছে এবং শাসক দলের তরফ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাহলে বামেরা কি করছে? তারা কিভাবে মানুষের কাছে যাচ্ছে? কতটা তারা আন্দোলন গড়ে তুলতে পেরেছে বা কতটা বিরোধিতা তারা করতে পারছে? বিষয় হচ্ছে যে মূল কথা হচ্ছে যে মানুষই বলছে, আমরা বলছি না। এই যে এত কথা বলছে না আমার তৃণমূলের ভাই বন্ধুরা, আর দাদাও বলছে, এই যে মমতা ব্যানার্জি 2011 সালে যখন ক্ষমতায় আসে তখন তার মূল প্রতিশ্রুতি ছিল বছরে 2 লক্ষ বেকারের চাকরি। আপনার 15 বছর ক্ষমতায় আছেন, মানে প্রায় 30 লক্ষ চাকরির হয়। তাহলে 15 বছর ধরে যদি এতটাই খারাপ কাজ করে থাকে তৃণমূল, তাহলে বামেরা কেন সেটা রাস্তায় নেমে আন্দোলন করছেন? অনেকে তো বলে শুধু বামেরা এখন ফেসবুকে আন্দোলন করে। না, বামেরা তো আন্দোলন করছে, বামেরা তো আন্দোলন করছে বলে মানুষ বুঝতে পারছে না কেন? মানুষ একটা হয়েছে। মানুষ, আপনি ওয়েট করুন, 4 তারিখে তার মানে একদম প্রতিফলন পাবেন। জিতবে তাহলে আপনি বলছেন? 4 তারিখে কতজন জিতবে তাহলে আপনি বলছেন? জিতবে বলতে পারবো না, কিন্তু সরকার গঠন করব আমরা। আপনি নিশ্চিত নিজেই জানেন না। আমরা তো ভবিষ্যৎ গণনা করতে পারবো আপনি না। নিশ্চিত নিজেই বলতে আমরা পারছেন বলছি না। মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করব। মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করব। আপনার তো নিজের একটা কনফিডেন্স থাকবে যে আমরা তো আমার বলছি দলে এতজন জিতবে। মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করব। না, তাহলে বলুন মুর্শিদাবাদে কোন কোন আসনে বামেরা জিতবে? মুর্শিদাবাদে ডোমকল কাঁদি সাব ডিভিশনের প্রায় সব আসনেই, এবং আপনি পাশের সিট খড়গ্রাম, ভরতপুর, কাঁদি, বড়োয়া সহ ডোমকল সাব ডিভিশনের প্রায় সব কটা আসনে আমরা তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী। জয়দেববাবু, যাহাই রাম তাহাই বাম, এই কথাটা কেন বলছি? এই মুর্শিদাবাদে নির্ণায়ক শক্তি ছিল একটা সময় বামপন্থীরা। আজকে বামপন্থীদের ভোট পার্সেন্টেজ কমে গেছে, বিজেপির থেকে কোনো ভোট ছিল না। সেই কারণেই বলছি যাহাই রাম তাহাই বাম। ঠিক, প্রীতম, তাহলে এই প্রতিদ্বন্দ্বী না, জেতার কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যাহাই রাম তাহাই বাম বলছে, কিন্তু বিষয় আজকে অনিল বসুর ছেলে, এক মিনিট, অনিল বসুর ছেলে বিজেপিতে জয়েন করছে, ক্ষিতি গোস্বামীর মেয়ে বিজেপিতে জয়েন করছে। কিন্তু বিষয় হচ্ছে যে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় শুভেন্দু বাবু তো চুরি থেকে বাঁচতে গিয়ে ওয়াশিং মেশিনে ঢুকেছে। আমার মূল কথা তো ভারতবর্ষের মানুষ, আমার মূল কথা আসামের হিমন্ত বিশ্ব শর্মার ক্যারেক্টার তো দেখেছে, মহারাষ্ট্রে অজিত পাওয়ারের ভূমিকা তো দেখেছে। যারাই ওয়াশিং মেশিনে ঢুকেছে তারাই বিজেপি, তারাই পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে। আমার মূল কথা হচ্ছে যে আমি দুটো কথা বলিনি। আমার মূল কথা হচ্ছে তাহলে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন অবধি বিজেপি থেকে প্রার্থী ভাড়া করে আনতে হচ্ছে কেন? এটাতে তো মানে আমার মনে হচ্ছে তো বিজেপি তৃণমূল আমি আসবো এই প্রসঙ্গে। আমি ব্রতিন বাবুর কাছেও এই প্রশ্নটাই করবো যে যদি এতই আপনারা ইস্যুর কথা বলছেন এবং এতই বিভিন্ন অভিযোগের কথাও সামনে আনছেন, তাহলে বিজেপি কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছে? বিজেপি কিভাবে মানুষের কাছে পৌঁছবে আগামী দিনে তার অলরেডি সংকল্পপত্র পশ্চিমবঙ্গে অমিত শাহজি অলরেডি প্রকাশ করেছেন। এবং পশ্চিমবঙ্গের মানুষ আজকে সত্যি কথা বলতে একটা সন্তান সম্ভবা মাতা যেভাবে কষ্ট পায় প্রসব যন্ত্রণায়, সেভাবে পশ্চিমবঙ্গের মানুষ সেইভাবে যন্ত্রণায় আজকে কষ্ট পাচ্ছে। আগামী 4 মে নতুন সন্তানের পশ্চিমবঙ্গে জন্ম দেবে বিজেপি, এবং জয় বাংলা স্লোগান উত্থান করে ভারত মাতার জয় বলতে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মানুষকে সেটা প্রতিজ্ঞাবদ্ধ 4 মে।
সেটা পরিষ্কার, সেটা আপনাদের বিরোধীদের বক্তব্যতেই পরিষ্কার। আগামী এই জন্যই আজকে না, কাঁদিতে তাহলে- তৃণমূল স্তরের নিচের নেতারা বলতে তাহলে- শুরু করে দিয়েছে এক যে সেকেন্ড। আগামী দিনে আমরাই বিজেপি, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এটাই প্রকাশ পায়। না, আপনি এবং তাহলে বলুন যে বিগত দিনে 20টা যেমন রাজ্যে কংগ্রেস থেকে তৃণমূল প্রদীপবাবু শুনে নিন, যারা শুনে নিন, আমার এখানকার- প্রশ্নে উত্তর দিন যে 20টা রাজ্যে কোথায় কোথায় মহিলারা 3000 টাকা করে পাচ্ছেন? আপনারা তো বলছেন আপনাদের তো 20টা রাজ্যে সরকার রয়েছে, কোথায় পাচ্ছে মহিলারা টাকা বলুন? বিজেপি যেখানে যা প্রতিশ্রুতি দিয়ে যেখানে ক্ষমতা এসছে সে না, কোথায় পাচ্ছে? কোথায় পাচ্ছে? প্রতিশ্রুতির কথা আমি বলছি না। যেখানে যে প্রতিশ্রুতির কথা আমি রাজ্যের বলছি জন্য না। যে রাজ্যের জন্য যে ইস্তাহার- 2500 টাকা 2500 টাকা রাজ্যের আপনারা জন্য- দিল্লিতে বলেছিলেন, কোথায় পাচ্ছে বলুন? রাজ্যের জন্য 8ই পাঁচ। পশ্চিমবঙ্গের গত বছরে 8ই মার্চ দেবেন, কোথায় পাচ্ছে পশ্চিমবঙ্গের বলুন? সাধারণ মানুষের অবস্থা বিচার করে বর্তমানে প্রত্যেকটা বাড়ি পরিবারে কর্মসংস্থান না থাকার জন্য না, না, আপনি- সেই বিচার করে এক সেকেন্ড, আগামী আমি দিনে আপনার কথা শুনতে চাই না। পশ্চিমবঙ্গের আমি মানুষের আপনার কথা শুনবো না। আমি বলছি আপনি কি ওয়ান ওয়ে কমিউনিকেশন তো হচ্ছে না। আপনাকে আমি প্রশ্ন করছি, এই যে 8ই মার্চ 2025-এ আপনারা বলেছিলেন দিল্লিতে, বিজেপি বলেছিল যে দিল্লির মহিলাদের 2500 টাকা করে দেওয়া হবে, কোথায় পেল? নিশ্চয়ই দেবে, সময় হলে নিশ্চয়ই দেবে। 8ই মার্চ, বিদেশ- 8ই মার্চ 2025 8ই মার্চ 2025 পশ্চিমবঙ্গের জন্য যে ইস্তাহার প্রকাশ করেছে, ডেফিনেটলি বিজেপি পশ্চিমবঙ্গের সঙ্গে দিল্লিকে, আমি তো দিল্লির কথা পশ্চিমবঙ্গের বলছি। সঙ্গে দিল্লির জীবনযাত্রার বহুত পার্থক্য আছে। আজকে পশ্চিমবঙ্গের না, না, মানুষ আপনারা তো বলেছিলেন, 26,000 লোকের আপনারা তো চাকরি গেছে। বলেছিলেন। আজকে 26,000 মানুষের চাকরি গেছে। আজকে সাধারণ মানুষের না, কর্মসংস্থান না, না, নেই। না, আপনারা তো পশ্চিমবঙ্গে শিল্প বলেছিলেন, নেই। বিজেপি তো সেই বলেছিল, সেই বিজেপি তো নিরিখে- বলেছিল। সেই অন্য কথা নিরিখে বলছেন আজকে- কেন? অন্য কথা সেই বলছেন নিরিখে কেন? আজকে বিজেপি তো বলেছিল। পশ্চিমবঙ্গের সেইভাবে ইস্তাহার আপনার প্রকাশ কাছে উত্তর করছে। নেই। এবং আপনার কাছে উত্তর নেই, বোঝা গেছে। চৌঠা মের পর নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে তার ইস্তাহার প্রত্যেকটা যে ইস্তাহার প্রকাশ করছে সেটা দায়িত্ব আপনারা নিয়ে পালন করবে। দিল্লিতে জেতার আগে এটা বলেছিলেন যে মহিলাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে, 2500 টাকা করে দেওয়া হবে। নিশ্চয়ই দিল্লিতে যখন 8ই তাদের যখন মার্চ পরিকল্পনা 2025 সালে, অবশ্যই দেবে, 2025 সালের কথা। অবশ্যই দেওয়া হবে। এক অবশ্যই বছর দেবে। হয়ে গেল, এক বছর হয়ে গেল। অবশ্যই দেবে। কে পেয়েছে? ওটাই কতজন বলে। পেয়েছে? সেখানে কতজন মহিলা পেয়েছে? সেখানে সরকারের আর্থিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। তাহলে আপনি দেবে। বলছেন দিল্লির আর্থিক অবস্থা দেবে। খারাপ? নিশ্চয়ই আপনি দেবে। বলছেন দিল্লির আর্থিক নিশ্চয়ই অবস্থা দেবে। খারাপ? নিশ্চয়ই দেবে। বিজেপি যেখানে যেটা বলে, যেখানে যা করে সেটা করে দেখায়। এটা বিজেপির ইস্তাহার। কোথায় এটা বিজেপির করেছে? ইস্তাহার। কোথায় করেছে? বিজেপি কখনোই বলেনি যে কোথায়? বিজেপি কখনোই সেখানে দিল্লিতে বলেনি 2 মাসের মধ্যে 2,500 টাকা দেবে। এখানে পশ্চিমবঙ্গের জন্য বলা হয়েছে 45 দিনের মধ্যে দেবে। না, না। এটা পশ্চিমবঙ্গের জন্য। 10 লক্ষ যে শূন্যপদ রয়েছে, সেখানে নিয়ে প্রীতম, তোমার সঙ্গে আমি কোনো কথা বলিনি। আসবো। প্রীতম, তোমার সঙ্গে আমি কোনো কথা বলিনি। যে আপনারা যে বলছেন যে 10 লক্ষ শূন্যপদ রয়েছে, সেখানেও গোটা দেশে যে শূন্যপদ রয়েছে, পশ্চিমবঙ্গের জন্য মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের জন্য তো ভোটের আগে ডিক্লেয়ার করেছেন দিয়ে দেবেন। দিয়েছেন? না না, আপনি দিয়েছেন? তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনি উল্টো আমাকে প্রশ্ন করছেন। আপনি আমাকে প্রশ্ন করছেন, আমরা কত প্রশ্ন না করছি। না, দিয়েছেন? পাল্টা প্রশ্ন করছেন কেন? আপনি উত্তর দিন না আগে। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। এখানে তো বিরোধী লোকরা আছে। দিয়ে তো ব্যাংক কেন? অ্যাকাউন্টে চলে কেন? গেছে। কেন? দিয়ে তো ব্যাংক অ্যাকাউন্টে চলে কেন গেছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে বলে কি আপনাদের আপনি তাহলে জানেনই না। জ্বালা আপনি লাগছে? কোথাও কোনো জ্বালা লাগছে পশ্চিমবঙ্গে না। 14 আপনি মে তাহলে বিজেপি জানেনই না। আপনি গণতন্ত্র জানেনই না তাহলে। প্রতিষ্ঠা করবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে হ্যাঁ, 27 লক্ষ মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠা সাধারণ হবে। মেহনতি মানুষের জন্য বিজেপি 14 মে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এটা একদম নির্দিষ্ট, নিশ্চিত। ঠিক আছে, আমি যাব তোমার কাছে যে এই যে এত ইস্যুর কথা এই যেটা আগেও প্রশ্ন করছিলাম যে বিজেপির যে সংকল্পপত্র, এত মিথ্যে কথা এবং এত প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে, কটা রাজ্যে পূরণ হয়েছে বা কটা রাজ্যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং সেই কাজটা করে দেখাচ্ছে? ভালো প্রশ্ন করেছেন। বিজেপি সংকল্পপত্র নিয়ে আমি আপনি কি বলবেন? প্রতিম বাবুকে বলতে চাই যে বিজেপির একটা ন্যাশনাল স্লোগান আছে, বেটি বাঁচাও বেটি পড়াও। এটা হচ্ছে ন্যাশনাল স্লোগান। আচ্ছা প্রতিম বাবু, আমাদের ইউপিতে আশিফা কাণ্ড ঘটতে আমরা দেখেছি। 8 বছরের নাবালিকাকে 7 থেকে 8 জন ধর্ষণ করে তাকে নির্মম হত্যা করেছে। এটা কিন্তু বিজেপির রাজ্যে হয়েছে। মণিপুরে আমরা একটা উলঙ্গ মেয়েকে প্যারেড করতে দেখলাম। একটা উলঙ্গ মেয়ে মণিপুরে তাকে প্যারেড করে তাকে ধর্ষণ করে তাদের বাড়ির পরিবার যখন থানায় গিয়েছে, সে থানা তাদের অভিযোগ দায়ের করেনি। এই হচ্ছে বিজেপির কাজ। গোটা ভারতবর্ষের মধ্যে এমন কোন রাজ্য নেই আপনি যেখানে মাইকেল বিজেপি আমার শাসন কাছে যেখানে আসবো। আছে। সেই জায়গাতে আমরা দেখেছি নারী নির্যাতন এবং নারী ধর্ষণ সেই রাজ্যে বেশি হয়েছে।
সেই রাজ্যে বেশি হয়েছে। আমি জয়দেব ঘটক বাবুকে একটা কথা আমি বলি, উনি অধীর চৌধুরীর কথা বলছেন। অধীর চৌধুরী যেটা করতে পারেননি সেটা হলো কাজী নজরুল ইসলামকে দিয়ে পবিত্র মহাভারত রচনা করা, এটা পারেননি। অধীর চৌধুরী যেটা পারেননি সেটা হলো উনি যে চিত্রাঙ্কন করেছেন সেই চিত্রাঙ্কনটা কোটি কোটি টাকায় বিক্রি করা। এখনো পর্যন্ত স্বর্গে বসে সব থেকে মানে বিশ্বের সব থেকে চিত্রাঙ্কন শিল্পী সেও ভাবছে যে আসলে চিত্রাঙ্কনটা ছিল কি, এটা অধীর চৌধুরী পারেনি। অধীর চৌধুরী যেটা পারেননি সেটা হলো সারদা কাণ্ডের মেন আসামি কুণাল ঘোষ 10 কোটি মানুষের টাকা মেরে টিভির পর্দায় বসে 10 কোটি মানুষকে জ্ঞান দেওয়া, এটা অধীর চৌধুরী পারেননি। আর যেখান থেকে থাকলো আমাদের প্রার্থী ডক্টর শামীম রানার কথা আপনারা বলছেন, আপনাদেরকে পরিষ্কার করে দিই, ডক্টর শামীম রানা একজন মানবিক ডাক্তার এবং এই কান্দি ব্লকের মধ্যে এমনও আপনাদেরকে হাজারো মানুষ দেখিয়ে দেবো যাদের কোনো ফিস নেয় না, রক্ত তাদের ল্যাবে গেলে ল্যাবে টাকা দিয়ে দেয়, ওষুধ কিনতে গেলে ওষুধের টাকা দিয়ে দেয়, যার কারণে গোটা পশ্চিমবাংলার জননেতা অধীর চৌধুরী ওনাকে প্রার্থী করেছেন, রিকোয়েস্ট করে ওনাকে প্রার্থী করেছেন। এবং আগামী নির্বাচনে আপনাদেরকে আবারও বলছি, দেখে নেবেন 4 তারিখে ডক্টর শামীম রানা জাতীয় কংগ্রেস থেকে জিতেছে। ঠিক আছে, আমরা আলোচনায় ফিরবো, আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো, তবে আবার একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের আলোচনা চলছে এবং আমরা দেখি যে ভোটের সময় এলে ডাবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিন সরকারের কথা সামনে আসে। এ রাজ্যে বারবার অভিযোগ করা হয়, এ রাজ্যের শাসক দল তারা অভিযোগ করে যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছে, 100 দিনের যে কাজের টাকা তারা সেটা দেয় না, অথচ বিজেপির যেখানে যেখানে সরকার রয়েছে যে রাজ্যে তারা সেখানে সব রকমের সহযোগিতা করে। তাহলে এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন এবং সিঙ্গেল ইঞ্জিন সরকারের তফাৎ। এবং যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো রয়েছে সেটাকেই কি তাহলে ভেঙে দেওয়া হচ্ছে এভাবে? আমি জয়দেব বাবুর কাছে আসবো। তাহলে কোন আশ্বাস দিচ্ছেন আপনারা? এই যে ডাবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিন বারবার বলা হয়, তারা তো যে ফেডারেল স্ট্রাকচার সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে। একদম। ভারতবর্ষে বিজেপি সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভেঙে দেওয়ার জন্য যা যা দরকার তাই তারা করেছে। তারা প্রথমে বলেছিল যে দুর্নীতি হয়েছে, এখানে 72টার উপর সংস্থা এসছে, কোনো প্রমাণ তারা করে উঠতে পারেনি। বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট 2024 সালে রায় দিয়েছে, 100 দিনের কাজের টাকা ছাড়ার কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত বিজেপি সরকার গায়ের জোরে সেই টাকাটা আটকে রেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ দেখেছে, এখানকার সাংসদ এমএলএরা, এই অপূর্ব সরকারের মতো এমএলএরা দিল্লিতে রাস্তায় এই 100 দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে রাস্তায় আন্দোলন করতে হয়েছে। সেদিনও কিন্তু কোনো কংগ্রেস সিপিএম যায়নি, যারা মানুষের কথা বলছে। আবার আমাদের সরকার প্রথম ভারতবর্ষের মধ্যে এই 2025-এ দেখিয়েছে যে ভূমিহীন কৃষকদের জন্য টাকা দেয়া যায়, 4000 টাকা ঘোষণা করেছে আমাদের সরকার যুবসাথীর সঙ্গে সঙ্গে। আমাদের সরকার কৃষক বন্ধু প্রকল্পে 1,10,00,000 কৃষককে ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে 27,312 কোটি টাকা দিয়েছে। খারাপ মরশুমে যখন বর্ষা, বৃষ্টি, অতিবৃষ্টি, অতিশিলাতে যখন ফসল নষ্ট হয়েছে, এই 1,10,00,000 কৃষককে 2,930 কোটি টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে আজকে জমি নির্ধারণ অনুযায়ী 10,000 টাকা করে বছরে এই সরকার কিন্তু দিয়ে থাকে। এখানে বাম আছে, এখানে কংগ্রেস আছে, এখানে বিজেপি আছে, তাদের সৎসাহস নেই ভারতবর্ষের কোন সরকার এর আগেও বা এখনো এতগুলো সামাজিক প্রকল্প চালাচ্ছে দায়িত্বের সাথে এবং মানুষকে ডাইরেক্ট বেনিফিট দিচ্ছে, কিন্তু অথচ তারা চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে। আর কেন্দ্রের সরকার যত টাকা আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছে তার ক টাকা ফেরত দিয়েছে সেটা বলুক বতিন বাবুরা। তাহলে তো ডাবল ইঞ্জিন সরকার হওয়াই ভালো। ডবল ইঞ্জিন সরকার হওয়া ভালো, তাহলে যুক্তরাষ্ট্র কাঠামোটা ভেঙে দেওয়া দরকার, সংবিধানটাকে তুলে দেওয়া দরকার। বিজেপি যেটা চাইছে, তারা তো টাকা দিচ্ছে না, তারা তো ট্যাক্স নিয়ে যাচ্ছে, টাকা রিটার্ন দিচ্ছে না। আমাদের জিএসটি টাকা পড়ে আছে। আজকে যদি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন হিসাব দিয়েছে
যে পরিমাণ টাকা আমাদেরকে আটকে রাখা আছে। হয়েছে, সেই টাকা যদি আজকে 294টা বিধানসভায় দেওয়া হতো, তাহলে সেই সংখ্যাটা প্রায় ঠিক আছে, 600 কোটি আমি টাকা, আসবো, আমি- 600 কোটি টাকার উন্নয়ন বাংলাকে আমি বঞ্চিত প্রীতমের হয়েছে কাছে যাবো। প্রত্যেক বিধানসভায়, জেনে রাখুন আপনারা। এই যে বারবার করে অভিযোগ করা হয় যে কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত টাকা রয়েছে তা আটকে দেওয়া হচ্ছে, 100 দিনের কাজের যে বরাদ্দ টাকা রয়েছে সেটা দেওয়া হচ্ছে না শাসক দলের তরফ থেকে, বারবার অভিযোগ করা হয়। তাহলে বামেরা কি ভাবছে যে এই ডাবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিন সরকার, তারা বিজেপি যেভাবে সেটাকে ব্যবহার করছে, সেটা কি কোথাও ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে দিচ্ছে? কোন আশ্বাস দিচ্ছে বামেরা? না, আমি আপনার প্রশ্নে আসছি, তার আগে দুটো কথা বলিনি। বিষয় হচ্ছে যে মোফাইদা একটা কথা বলছিল যে ওই যে বিজেপির সরকারের আমলে উন্নাও হয়েছে, হাতরাস হয়েছে, আমাদের না, ওটা পরে ওটা হবে, বলেনি, বলেনি। ওটা পরে হবে। আগে আগে বিষয় আপনারা হচ্ছে যে প্রশ্ন- ফেডারেল স্ট্রাকচার বিজেপি মানে না, বিজেপি ভাঙতে চাইছে। কিন্তু এটাও সত্যি কথা যে তৃণমূল এখানে দাঁড়িয়ে ওই যা লোকের নামে টাকা এসেছে সব টাকা চুরি করেছে, এবং এই টাকা চুরির জন্য সেই টাকা এই প্রকল্পগুলো বন্ধ হয়েছে। আর 100 দিনের কাজ নিয়ে কথা হচ্ছে, 100 দিনের কাজ ইউপিএ তার মানে 1 এর বিজেপি সময় ঠিকই করেছে বলছে। অবশ্যই না, অবশ্যই না, ওদের তো কেস করা দরকার, কিন্তু সেটাও তো হচ্ছে না। তাহলে বিজেপি যদি ঠিক না করে তাহলে এরা ঠিক করেছে? না, একদমই না। কারণ হচ্ছে যে আমরা বলছি যে দুর্নীতি তো হয়েছে, দুর্নীতির ফলে তো একটা অংশের মানুষ এই প্রকল্প থেকে টাকা থেকে বঞ্চিত হয়েছে, 100 দিনের কাজ বন্ধের মুখে। আমরা তাহলে তো বলছি বিজেপি ঠিকই কথা বলছে, আপনি তো বিজেপির কথাই বলছেন। কিন্তু বিজেপি যদি ঠিক কথা বলে, বিজেপি তো এখানে টাকা দিচ্ছে না, বিজেপিও তো ডবল ইঞ্জিন সরকার আছে অন্যান্য রাজ্যে, না, সে রাজ্যের বিজেপিও তো পরিস্থিতি বলছে কি? যে দুর্নীতির জন্যই টাকা আটকে দিয়েছে। কিন্তু বিজেপি তো আপনি ডবল ইঞ্জিন। কথা বলছেন। আপনি আমাকে স্পেসিফিক প্রশ্ন করেছেন যে ডবল ইঞ্জিন সরকার ভালো নাকি ভালো নয়। আপনি এটা বলেছেন যুক্তরাষ্ট্রীয় আপনি তো ফেডারেল specific স্ট্রাকচার। ভাবেই বলছেন। আমি স্পেসিফিক আপনিও ভাবে বলছি specific যে ভাবেই বলছেন যে ত্রিপুরাতে দুর্নীতি হয়েছে বলে ওটা ডবল আটকে ইঞ্জিন দিয়েছে। সরকার আছে, ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার আছে। ত্রিপুরার পরিস্থিতি কি, ত্রিপুরাতে 100 দিনের কাজ চলছে কিনা এই পরিস্থিতিটা খতিয়ে দেখুন। ত্রিপুরাতে 100 দিনের কাজ চলছে না, যাহাই বিজেপি তাহাই ঠিক তৃণমূল। আছে, আমি আসবো প্রদীপ বাবুর কাছে। তাহলে বিজেপি সরকার এলে তবেই টাকা দেওয়া হবে, না হলে বাংলার মানুষ বঞ্চিত আছে এবং বঞ্চিত থেকে যাবে। বাম আমলের থেকে যখন ট্রানজিশন পিরিয়ডে তৃণমূল সরকার আসে, তখন বাংলায় 2,11,000 কোটি টাকা ঋণ ছিল। বর্তমানে ঋণের পরিমাণ গিয়ে পৌঁছেছে প্রায় 9 লক্ষ কোটির কাছাকাছি, এবং 76 পার প্রতি জনসংখ্যা পিছু 76,000 টাকার ঋণ। আজকে বিভিন্ন দুর্নীতির জন্য আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মন্ত্রীরা একবার করে জেল দর্শন করে এসছেন। আজকে সেজন্য আজকে কোন মামলার যে বিরোধীরা দাবি করেন, যে তৃণমূল সরকার দাবি করেন যে সবাই নির্দোষ, একজনও লোক শাস্তি এখনো পাননি। একটা মামলার একজনও ফাইসালা লোক হয়নি, শাস্তি পাননি। এখনো একটা মামলারও শেষ ফাইসালা হয়নি, কেউ নির্দোষ প্রমাণিত হননি। কেন করতে পারছেন না? যদি কোনো ED, মানিটারি CBI, অমিত শাহ দপ্তর কেন করতে পারছেন বা না? ফাইন্যান্সিয়াল ব্যাপারে যদি কেউ অ্যাকিউজড হন, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত জেলে থাকতে পারেন, তারপর তাকে জেল থেকে বেরোবেন, এবং যে কেসগুলো চলছে তাহলে তার যতদিন তাহলে পর্যন্ত আপনাদের CBI, ED কিছুই প্রমাণ বিচার করতে না পারছে হচ্ছে, না? এটা তো বিচার ব্যবস্থার তাহলে ব্যাপার। আপনাদের এটা ED, তো CBI কিছু বিচার- প্রমাণ করতে এটা তো পারছে না? বিচার ব্যবস্থার ব্যাপার, এটা তো বিজেপি আর বিচার ব্যবস্থাকে তাহলে চালায় না। ED, CBI কার? আবার ED, CBI কার? বিচার ব্যবস্থাটা কারা চালাচ্ছে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এটা মাথায় ED, রাখতে হবে। CBI কার? ED, CBI যারা তদন্ত চালাচ্ছে তারা কার? তদন্ত অবশ্যই সিবিআই করবে। তারা যদি প্রমাণ কিন্তু না দিতে পারে তাহলে বিচার ব্যবস্থা কি করবে? তার তদন্তের ফাইসালা কে করবে? কোর্ট। তার তদন্তের ফাইসালা করবে কোর্ট। না, তারা যদি প্রমাণটাই না দিতে পারে তাহলে কোর্ট কি করবে? এটা বিজেপির না, ক্ষমতা নেই। আমাকে বলুন, তারা যদি তদন্ত করছে, তারা প্রমাণ না দিতে পারলে কি আদালত কি করবে? এখন তো চলছে তদন্ত কাজ শেষ হয়ে গেছে। অনন্ত তদন্ত চলবে। যে কেউ অ্যাকিউজড একদম তদন্ত প্রমাণিত হয়ে গেছে যে তারা নির্দোষ। যারা যে তদন্তগুলো চলছে সেগুলো কি তারা প্রমাণিত হয়ে ঠিক গেছে আছে, আমরা নির্দোষ? ঠিক আছে, আমি যাবো ভাইদের কাছে। তাহলে যে বিজেপি যদি এই সরকারে না আসে, বা বিজেপি যদি সরকারে না থাকে রাজ্যে, তাহলে তারা যে কোনো রাজ্যের মানুষের টাকা আটকে দেবে। সেটা বাংলাতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটাই হবে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জনগণ দেখছে, ওনারা দেখছেন যে একদিক থেকে বলছে যে কেন্দ্র আমাদেরকে টাকা দিচ্ছে না, একদিক থেকে কেন্দ্র আমাদেরকে বলছে, কেন্দ্র বলছে টাকা আমরা দিয়ে ফেলেছি। এই দিচ্ছে না দিয়ে ফেলেছির মাঝে সাধারণ যে মানুষগুলো আছে না, তারা কিন্তু নিপীড়িত এবং অত্যাচারিত হচ্ছে, এটা কিন্তু ধ্রুব সত্য কথা। আপনি একটু আগে প্রশ্ন করলেন যে ডবল ইঞ্জিনের সরকার। আমি প্রতিমবাবুকে একটা কথা বলতে চাইছি, উত্তরপ্রদেশ কি ডবল ইঞ্জিনের সরকার নয়? তাহলে সেখানে হাতরাসের মতো কাণ্ড ঘটছে কেন? মণিপুর কি ডবল ইঞ্জিনের সরকার নয়? সেখানে মহিলাকে
আমি নাম করছি না, সেই মহিলাটিকে উলঙ্গ করে প্যারেড করানো হচ্ছে কেন? উত্তরপ্রদেশে আদিবাসী মহিলাদেরকে একজন পুরুষ গিয়ে পিটিয়ে ঠিক মারছে আছে, কেন? আমি এই প্রসঙ্গে আসবো, আমি এই প্রশ্নে আসবো, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের আলোচনা চলছে। বিরতিতে যাওয়ার আগে কংগ্রেসের প্রতিনিধি মোফাই শেখ কিছু বক্তব্য রাখছিলেন, আমি আবারও আপনার কাছে যাবো, আপনি যে প্রশ্নগুলো করছিলেন। আপনি ডবল ইঞ্জিনের কথা বলছিলেন, সেই ডবল ইঞ্জিনের কথাতেই ব্রতিন বাবুকে আমি বলবো যে গোটা ভারতবর্ষে অনেক রাজ্যে আপনাদের ডবল ইঞ্জিন সরকার আছে। তার মধ্যে দু একটা উদাহরণ আপনাকে দিই। আমরা এই ভারতবর্ষে দেখেছি ডবল ইঞ্জিন রাজ্যে উত্তরপ্রদেশে উন্নাও হতা, উত্তরপ্রদেশে হাতরাসের মতো ঘটনা হওয়া, 6 বছরের 8 বছরের মহিলাদেরকে ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলা আমরা দেখেছি। আমরা দেখেছি এই মণিপুরে একটা উলঙ্গ মহিলাকে প্যারেড করানো। আমরা দেখেছি গোটা ভারতবর্ষের মধ্যে মোট 48,600 মহিলা নির্যাতন, মহিলার ধর্ষণের কেস পেন্ডিং আছে। আচ্ছা, আপনাদের যে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় করবেন বলছেন, তাহলে আমাদের পশ্চিমবাংলায় যে সেই রকম কাজ হবে না, মহিলাদের সঙ্গে নির্যাতন ধর্ষণ হবে না, তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? একটু আগে জয়দেব বাবু বলছিলেন, আমি জয়দেব বাবুর কথাটা বলিনি, জয়দেব বাবু একটা কথা বলছিলেন। দেখুন, সরকার আমরা ঠিকই বলেছেন যে প্রথম 5টা রাজ্যে মহিলাদের উপর ধর্ষণ হয়েছে, অত্যাচার হয়েছে, সেখানে সবচেয়ে বেশি দেখা গেছে যে বিজেপি সেখানে সরকার বিজেপি আছে। শাসিত রাজ্যে ডবল ইঞ্জিনের কথা বলা এখানে মানায় না। এবার কথা হচ্ছে, জয়দেব বাবু একটা কথা বললেন। জয়দেব বাবু, দেখো আপনাকে একটা কথা বলি, আমরা সরকার যেটা নির্বাচন করি না বা নির্বাচিত করি, সেই সরকার কিন্তু আমরা ভাতা পাওয়ার জন্য নির্বাচিত করি না। মানুষের কর্মসংস্থানের দরকার, শিল্পের দরকার, ভালো শিক্ষার দরকার। আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে 8,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। মানুষ প্রশ্ন করবে না? মানুষ প্রশ্ন করলে সেখানে উত্তর দিতে হবে আপনাদেরকে। সে তো কংগ্রেসও ভাতা দেওয়ার কথা বলে, তাদের সংকল্পপত্রে ভাতা দেওয়ার কথা বলে। কংগ্রেস ভাতার সঙ্গে শিক্ষা এবং শিল্পেরও কথা বলে। এই পশ্চিমবঙ্গের রাজ্যে ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে আমরা দুর্গাপুর স্থাপন করেছি। এই পশ্চিমবঙ্গের রাজ্যে ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে আমরা কলকাতা শহরের বিভিন্ন এলাকায় দেখবেন আমরা শিল্প এনেছি। কংগ্রেস আগেও বলেছে, তাহলে মানুষ কংগ্রেস আপনাদের পাশে এখনো থাকলো না বলছে, কেন? ভাতা শুধু ভাতা নয়। তাহলে মানুষ আপনাদের পাশে থাকলো না কেন? কি বলছেন? মানুষ আপনাদের পাশে থাকলো না কেন তাহলে? পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসের পাশে আছে কি না আছে সেটা আগামী দিনে বুঝবেন। এবং অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা দেখেছি গোটা পশ্চিমবাংলার মধ্যে মানুষ শয়ে হাজারে হাজারে কাতারে তাহলে কাতারে আমাদের পিছনে এতদিন ওঠে। থাকলো না কেন? চলে। মানুষ পাশে থাকলো না কেন তাহলে এতদিন? অবশ্যই আছে। এখন যদি মানুষের চোখে, মানে তৃণমূলের চোখে যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায় চশমা লেগে থাকে, তাহলে আর আমরা কি করব? আমি ব্রতিন বাবুর কাছে আসবো। এই যে বারবার ডবল ইঞ্জিন সরকারের কথা বলা হচ্ছে এবং সেখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে নারী সুরক্ষা নেই, সেই প্রশ্নটা উনিও করলেন, বলুন। আজকে যে ঘটনাগুলির কথা বললেন সেগুলি কোনোদিনই যে কোনো রাজ্যেই যে কোনো সরকার থাকুক সেটা কাম্য নয়। কিন্তু পশ্চিমবঙ্গে যে হাঁসখালির মতন যে ঘটনাগুলো ঘটেছিল, অভয়ার মতন যে ঘটনা ঘটেছিল, সেখানে কংগ্রেস কোথায় ছিল? কংগ্রেসের কোথায় আন্দোলন দেখেছি আমরা? আজকে অধীর চৌধুরী কথা বলছেন, অধীর চৌধুরী নাকি না, সেখানে তো একজন civic volunteer-কে ধরা হয়েছে, আপনি বলছেন তদন্ত সেরকম কাণ্ড চলছে, ঘটছে, তাকে আদালতে আপনারা তোলা হচ্ছে। পশ্চিমবাংলায় ঘটাবেন? আপনার সময় আমি কোনো কথা বলিনি। পশ্চিমবাংলায় এরকম কাণ্ড ঘটাবেন কি? আপনার সময় আমি কোনো আপনি কথা বলুন, বলিনি। আপনি কি পশ্চিমবাংলায় আমি কোনো কথা বলিনি। মাঝখানে কথা বলবেন না। আপনার সময় আমি কোনো কথা বলিনি। এবং এই গোটা পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীর নেতৃত্বে নাকি ওনার কথা অনুযায়ী সরকার গঠন করতে চলেছে। তো অধীর চৌধুরী তো বর্তমান যে অবস্থা আমরা দেখছি, এমপি হতে গিয়ে এখন এমএলএ ইলেকশনে দাঁড়াতে হচ্ছে। এরকম একটা করুণ পরিস্থিতির মধ্যে কি করে যে ভাবছে আমার না, সে তো আপনাদের এমপিরা এমএলএ ইলেকশনে দাঁড়ায়, আপনাদের এমপিরা এমএলএ ইলেকশনে দাঁড়ায়। পশ্চিমবঙ্গে কোনো আপনি মাঝখানে কথা বলবেন না, আপনাকে বারণ করেছি। মোবাইলটা মাঝখানে কথা বলবেন না, আপনাকে ডবল বারণ ইঞ্জিনের করেছি। সরকারের কথা বলছেন। এখানে যেহেতু একজন প্রশাসক আমরা পেয়েছি জয়দেব বাবুকে, কোন জায়গায় যদি সরকারি অনুদান আসে, সেটা পশ্চিমবঙ্গ থেকে আসুক বা কেন্দ্র থেকে আসুক, সেটা নির্দিষ্ট সময়ে তার ইউসি জমা দিতে হয়, সেটা সকলেই জানেন। কিন্তু পশ্চিমবঙ্গে আজকে যত অর্থ এসছে, যে পরিমাণ অর্থ এসছে, তার ইউসি সঠিক সময় জমা পড়েনি। কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যদি মনে করে যে কেন্দ্র যে অর্থটা দিচ্ছে যে কোনো প্রকল্পের জন্য, সেই অর্থটা ব্যক্তিগত অর্থ, এটা একদম ভুল। সেই অর্থটা
সামাজিক না, না, মানুষের তাহলে- সমাজ কল্যাণের জন্য তাহলে সমাজের আপনাদের তরফ কল্যাণের থেকে জন্য। যে শ্বেতপত্র তার জারি নির্দিষ্ট করার কথা সময়ে- বলা হয়েছিল, সে সেটা তার করলেন না কেন? নির্দিষ্ট সময়ে যদি ইউসি না জমা দেয় কেন্দ্র অর্থ 100 বার তাহলে বন্ধ আপনাদের করবে। তরফ থেকে যে তার শ্বেতপত্র জন্য- প্রকাশ করার তার কথা জন্য- বলা হয়েছিল, সেটা তার করলেন জন্য না কেন? তার জন্য কেন্দ্র বিকল্প ব্যবস্থা আগামী দিনে নেবে। তার জন্য প্রত্যেকটা যারা বেনিফিশিয়ারি আছে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে। তার জন্য রেশন দোকানে তা তো তাই যাচ্ছে, হাতে হাতে টাকা যাচ্ছে। দেবে না। তার জন্য আগামী দিনে নির্দিষ্ট অ্যাকাউন্টে দেওয়া হাতে হবে। হাতে তাহলে তো তাই হচ্ছে, হাতে হাতে তাহলে যাচ্ছে না, তাহলে তো তাই হচ্ছে। সাধারণ মানুষের অ্যাকাউন্টে ডাইরেক্ট কেন্দ্র টাকা দেবে। সেটাই তো যায়, সেটাই তো যায়। হ্যাঁ, এটাই কেন্দ্র করতে চলেছে আগামী দিনে। আজকে আরে এখনো তো সেটাই যায়, এখনো তো সেটাই না, যায়। রেশনে কোথায় টাকা যায়? হাতে হাতে তো টাকা যায় না। রেশনের টাকা কোথাও দেওয়া রেশন এখন রেশন যে ব্যবস্থা আগে ছিল মানুষের মধ্যে খাদ্যশস্য রাজ্য সরকারের মধ্যে এখনো প্রদান হয়। আজকে দুর্নীতির জন্য কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে। রেশন আবার অ্যাকাউন্টে যাবে কি করে? আজকে গোটা পশ্চিমবঙ্গে এতগুলো দুর্নীতি হয়েছে। আজকে রেশন আপনি ব্যবস্থা গুলিয়ে থেকে- ফেলছেন কেন? আপনি গুলিয়ে ফেলছেন কেন? আবার গুলিয়ে কোথায় যাচ্ছি? আমি তো আপনি স্পষ্টভাবে বলুন দুর্নীতির না। কথাই বলছি। এখনো পর্যন্ত আপনি বলছেন রেশন অ্যাকাউন্টে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট সময়ে ইউসি দেওয়া এটা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব। আজকে সেই ইউসি গুলো জমা পড়েনি বলে তাহলে আজকে কেন্দ্র বাধ্য শ্বেতপত্রটা হয়েছে টাকা- জারি করলেন না কেন? শ্বেতপত্রটা জারি করলেন না কেন? বারবার তার জন্য অ্যাকিউজড, তার জন্য তো তারা জেলে গেছে, তার জন্য প্রমাণিত এখন সে কেসগুলো চলছে। তাহলে তো শ্বেতপত্র জারি করবে। তার জন্য তো বিকল্প ভাবে ব্যবস্থা নিচ্ছে, তার জন্য তো বিকল্প ব্যবস্থা ভাবছে কেন্দ্র আজকে। ঠিক আছে, আমি আমি একটু- আমি যাবো প্রীতমের কাছে, আমি আসবো। এই যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলা হচ্ছে এবং সেখানে সবচেয়ে বেশি যে নারী সুরক্ষা, সেটা প্রশ্নের মুখে, বিভিন্ন ঘটনা উঠে এসেছে এবং নৃশংস নির্মম ভাবে। বিষয় হচ্ছে যে আপনারা আচ্ছা, খুব সংক্ষেপে বলতে হবে। হ্যাঁ, বিজেপির প্রতিনিধি বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার এই যে অভয়া কামদুনি এই ঘটেছে, আমরা কখনোই অস্বীকার করতে পারি না। অভয়া কামদুনি, গাইঘাটা, পার্কস্ট্রিট সহ বিভিন্ন ধর্ষণ কাণ্ড ঘটেছে এই তৃণমূলের আমলে, নারকীয় ধর্ষণ কাণ্ড ঘটেছে। তাই এবং এটাও দেখেছি আমরা যে তৃণমূলের লোকজন গিয়ে অভয়ার ওই যে আরজিকর মেডিকেল কলেজে প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর চালিয়েছে, এটা তৃণমূলের লোকজন চালিয়েছে। ঠিক অনুরূপভাবেই বিজেপি সরকার ওই যে যখন কাশ্মীরে ধর্ষণ ঘটে তখন কাশ্মীরের ধর্ষককে নিয়ে বিজেপির কর্মীরা মিছিল করে, এটাও দেখা গেছে। তাই বিজেপি তৃণমূল উভয়ই মুদ্রার এপিঠ-ওপিঠ। আর শিল্প স্থাপনের কথা, ঠিক আছে, জয়দেব বাবু। কথা বলেনি, শিল্প স্থাপনের কথা। না না না, আর কারণ আমরা শিল্পের কথা বলছি না এখন, জয়দেব বাবু। দেখুন, বামপন্থীরা যে কথাগুলো বলছে, 1970 সাল থেকে সাইবাড়ির হত্যা আমরা দেখেছি, তারপরে বানতলা, মাঝখানে বলবেন না। দাঁড়ান, বানতলা দেখেছি, মরিচঝাপি দেখেছি, নন্দীগ্রাম দেখেছি, সীতায় দেখেছি। এরকম অজস্র গণহত্যা, মহিলা ধর্ষণের ঘটনা কিন্তু আমরা দেখে দেখেই ছোট থেকে বড় হয়েছি। ছাত্র জীবনে যেহেতু রাজনীতি করতাম, সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, সেই বিষয়গুলো হয়েছে, বিচারাধীন বিষয়, যারা করেছে তারা শাস্তি পাচ্ছে। আজকে তৃণমূলের আমলে যতগুলো ঘটনার কথা বললো, প্রতিটা ঘটনায় কিন্তু বিচার আজকে মানুষ পাচ্ছে। আজকে অভয়কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিল, সিবিআইকে সেই কথাগুলো পরবর্তী ক্ষেত্রে মান্যতা দিতে হচ্ছে। এবং রাজ্য সরকারের আন্ডারে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো কিন্তু পরিষ্কার, তাদের কিন্তু জেল এবং ফাঁসি পর্যন্ত অর্ডার হয়েছে, জেনে রাখুন প্রীতমবাবু। আর আপনাদের আমলে যে পরপর যে গণহত্যাগুলো বললাম, একটারও কিন্তু আজকে বিনা বিচারে তারা কিন্তু ছাড় পেয়ে গেছে। আর লাস্ট একটা কথা বলবো, যে নারী সুরক্ষা এই বিষয়টা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি এই কারণের জন্য যে ভারতবর্ষের মধ্যে একজনই, এই মুহূর্তে দুজন, এর আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী, তিনি নিজে একজন মহিলা। ঠিক আছে, আমরা আসবো এই প্রসঙ্গে, আমাদের আলোচনা চলবে। এরপরে আমরা সাধারণ মানুষ, তাদের যে মতামত, তাদের যে প্রশ্ন, সেটা জানবো। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি এবার সাধারণ মানুষের কাছে যাব, যারা এত, হ্যাঁ আমি আসবো। উত্তর দিয়ে নি জয়দেব বাবুর প্রশ্ন। না, আমরা এবার অন্য আমরা যারা বসে আছেন এতক্ষণ ধরে, প্রশ্ন করছেন, আমি তো উত্তর দিতে পারছি না। না না, আপনাকে তো বলার সুযোগ দেওয়া হয়েছে। যারা এতক্ষণ ধরে বসে আছেন এবার তাদের কাছে যাই, যারা শুনছিলেন এতক্ষণ ধরে এই অনুষ্ঠান বসে,
তাদের কি প্রশ্ন রয়েছে জানবো, তারা কি প্রশ্ন করতে চান প্রতিনিধিদের সেটাও আমরা শুনবো। বলুন, কে প্রশ্ন করছেন? বলুন। এসআইআর নিয়ে আলোচনা অনেক হলো এখানে, নতুন নাম করে এসআইআর হয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশটা আজকে নতুন নয়। অনুপ্রবেশ নিয়ে 2005 সালের 14ই সেপ্টেম্বরে ওই লোকসভায় ওখানে চরণজিৎ সিং আটোয়াল ছিলেন তখন, সেখানে এই কাগজ ছুঁড়ে মারা হয়েছিল, তখন বিজেপি এবং তৃণমূল একসঙ্গে ছিল। আজকে নতুন করে তারা এই কথা বলছে কেন? 1 নম্বর। 2 নম্বর হলো যে বিজেপিকে তৃণমূল ওরাই তো এনেছে, তৃণমূল বিজেপিকে এনেছে, আমরা দেখেছি এটা বারে বারে যে তখন দাদা ছোট্ট করে প্রশ্নটা, শুধু আর প্রশ্নটা কাকে করছেন সেটা একটু বলুন। আমি প্রশ্ন করছি বিজেপি এবং তৃণমূল উভয়কেই। বেশ, ঠিক আছে, আপনার প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি। বলুন জয়দেব বাবু, উত্তর দিন। প্রথম, যে সময়কার কথা বলছেন সে সময় বাংলার মানুষ সিপিএম এর অত্যাচারে বীতশ্রদ্ধ। অনুপ্রবেশ হয়েছে সে সময়ে, বহু বাংলাদেশ থেকে মানুষ সে সময় শরণার্থী হয়ে এসছে, এটা সারা ভারতবর্ষের মানুষ জানে। এটাতে নতুন কিছু নয়। আর কে বিজেপিকে এনেছে, কে সিপিএম কে এনেছে, ভোট পার্সেন্টেজ দেখা গেলেই বোঝা যায় যে কথাটা আমি আগেও বলেছি, যাহাই বাম তাহাই রাম। প্রতিমবাবু বলুন। আজকে বিস্তীর্ণ এলাকা পশ্চিমবঙ্গের যে বর্ডার, সেটা আজকে তৃণমূল সরকার ভারত সরকারকে সেখানে সুস্থভাবে বর্ডার সিকিউরিটি দেওয়ার জন্য সেই জায়গায় বাধা সৃষ্টি করেছে। আজকে অনুপ্রবেশকারী যারা এসছে তাদেরকে যারা বেশিরভাগকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, এবং বর্তমানে যে নাগরিকত্ব দিতে দিতে গোটা ভারতবর্ষের আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, যে ভারতবর্ষ একটা ধর্মশালাতে পরিণত হয়েছে, সেইটাকে বিজেপি সরকারই একমাত্র রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে এবং বাধা দিচ্ছে, যাতে আগামী দিনে এই ভারতবর্ষকে সবাই ধর্মশালা মনে না করে। ঠিক আছে, একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, তাহলে 2 কোটি বাংলায় মানুষ, কিন্তু রোহিঙ্গা পাওয়া যায়নি। এক সেকেন্ড, 2 কোটি মানুষ বাদ গেলেন উত্তরপ্রদেশে, কি বলবেন রতিন বাবু? তারা কি সবাই অনুপ্রবেশকারী? উত্তরপ্রদেশে অনুপ্রবেশকারী? আজকে পশ্চিমবঙ্গটা হচ্ছে গোটা অনুপ্রবেশকারীদের করিডোর, এবং এখান থেকে আজকে গোটা ভারতবর্ষে অনুপ্রবেশকারী ছড়িয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গের যা বর্তমান আর্থিক অবস্থা, সেখানে 2 পশ্চিমবঙ্গে কোটি মানুষ উত্তরপ্রদেশে ঢুকেছে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে? উত্তরপ্রদেশ কেন, গোটা ভারতবর্ষে রোহিঙ্গা ছেয়ে আছে, গোটা ভারতবর্ষে। কজনকে চিহ্নিত করা গেছে? যখনই এসআর হচ্ছে সেই স্টেটে, সেখানে বোঝা যাচ্ছে যে কতগুলো রোহিঙ্গা আছে। রোহিঙ্গা কোথায়? কতজন রোহিঙ্গা পাওয়া যাচ্ছে? তো অনুপ্রবেশকে তো পাওয়া যাচ্ছে, বাংলায় পাওয়া যায়নি দাদা। না দোকানে পাওয়া যায় না, ওখানে দোকানে পাওয়া যায় না। ঠিক আছে, এসআর এতগুলো বাদ গেল কিভাবে? সাধারণ মানুষ, আমি এসআর প্রশ্ন বাদ গেল কিভাবে? এসআর এতগুলো বাদ গেল ঠিক আছে, কিভাবে? প্রতিমবাবু হয়ে গেছে আপনার কথা। কি প্রশ্ন, কাকে প্রশ্ন? আমার 2টি প্রশ্ন করব আমি বিজেপির যিনি প্রতিনিধিত্ব করছেন তাকে। আমার প্রথম প্রশ্ন যে এশিয়ার নিয়ে আমরা দেখলাম যে সাধারণ মানুষকে যে হয়রানি করা হলো, সেই হয়রানির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যে নাজেহাল হলো, সেই নাজেহাল হওয়ার পরিপ্রেক্ষিতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আর একদিকে তিনি যাকে সদ্য রাজ্যসভায় পাঠালেন মেনকা গুরুস্বামী, দুজনেই পশ্চিমবাংলার মানুষের জনগণের হয়ে আওয়াজটা তুললেন। আমার প্রশ্ন এই জায়গাটায়, ম্যাডাম 1 মিনিট, হ্যাঁ, যে ভারত বিশ্বের সংবিধানে এটা কি লেখা আছে যে এসআইআর এর জন্য ভোটের নাম তুলতে গেলে পদ্ম পার্টির সিম্বল লাগিয়ে সেটাকে নির্বাচন কমিশনের দপ্তরে 6 নম্বর ফর্ম ফিল করা হয়, হেড দপ্তরে, রাজ্য দপ্তরে, এবং রাজ্য দপ্তর কি কোনোদিন ফর্ম 6 জমা করতে পারে? নাম্বার 1 আমার একটা প্রশ্ন। ঠিক আছে, আপনার প্রশ্ন নিয়েছি, উত্তর দিন। এসআর নিয়ে এই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি, যে আজকে এসআর নিয়ে যারা লাইনে দাঁড়িয়েছিলেন, এটা পূর্ব পরিকল্পিত, এবং ভারতের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করছেন তারা রাজ্য স্তরেরই প্রতিনিধি, এবং তারা আজকে অনেকেই তারা আজকে সাসপেন্ড হয়েছেন। কি কারণে হয়েছে সেটা সকল মানুষ বিভিন্ন মাধ্যমে তারা অলরেডি জানতে পেরেছেন। বদিনদা, আজকে এসআইআর নিয়ে সাধারণ মানুষের
জন্য এমন একটা জায়গায় চলে গেছে, আজকে সংবিধান নয়, আজকে সংবিধানের উদ্যোগে কোর্ট পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, এবং আমি- কোর্টের নেতৃত্বে আজকে আমি মানুষের কাছে নির্বাচন যাবো। হচ্ছে বা এসআইআর Next চলছে। প্রশ্ন। আজকে ট্রাইব্যুনাল গঠিত রতিনবাবু, আমরা পর্যন্ত বুঝতে হতে পেরেছি। চলেছে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন। আচ্ছা, আমি ক্যালকাটা টিভির যিনি এখানে সঞ্চালক আছেন তার প্রতি সম্মান রেখে এবং যারা প্রতিনিধি এসছেন বিভিন্ন দলের তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে প্রথমেই আমি বিজেপির যিনি আছেন তার কাছে প্রশ্ন করতে চাইছি যে আপনারা 2019 সাল থেকে সরকারে এসছেন, তাহলে সেই সরকারের আমলে যারা ভোট দিয়েছিল আজকে যারা 27 লক্ষ ভোটার 2014 থেকে সরি 2014 থেকে যারা সরকারে এসছেন বিজেপি, তাহলে যে ভোটাররা আজকে বাদ গিয়েছে, বাদ দিয়ে আপনারা ভোটের ময়দানে এসেছেন, তাহলে সেই ভোটারের ভোট নিয়ে কি আপনাদের সরকারটা বৈধ না অবৈধ, এই প্রশ্ন আপনাদের ঠিক কাছে আছে। থাকলো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রতিশ্রুতি, আপনারা সংকল্পপত্র আপনাদের পেশ করেছে আপনাদের অমিত শাহ, তিনি সেখানে যা করেছেন এরকম এর আগের নির্বাচনেও আপনারা বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি এবং 15 লক্ষ করে টাকা প্রত্যেক। ঠিক আছে, কোথায় সেই প্রতিশ্রুতি আমি আসবো। রতিনবাবু, উত্তর দিন। ঠিক আছে, বোঝা গেছে। না না, আপনি দুটো প্রশ্ন করেছেন তো, আজকে নিয়ে নিয়েছি। 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, এসআইআর যারা বাদ গেছে তারা কি শুধু ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেয়নি এরকম হতে পারে, বা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে কিনা সেটা আমাদের বিরোধী নেতা নেত্রীরা কি করে বুঝলেন? আজকে এসআইআর যারা সত্যিকারে অবৈধ তারাই একমাত্র বাদ গেছে, এবং সেটা কোর্টের নির্দেশে, কোর্টের যারা বিচারপতি আছেন তারা বাদ দিচ্ছেন। এখানে ঠিক আছে। ভারত সরকারের ইসিআই বাদ দেননি, বাদ দিয়েছে রতিনবাবু। কোর্ট, এবং তার জন্য তারা যাতে আবার ফিরে আসতে পারে তার জন্য যদি কোনো কারণে ভুল হয় তার জন্য ট্রাইব্যুনাল আছে। সেই জন্য এটা কোর্টের নির্দেশ না, না, হচ্ছে, 15 লক্ষ এটা টাকা যে ভারতীয় কথা বলা জনতা হচ্ছিল। পার্টির নির্দেশে এসআইআর চলছে না, ভারতীয় জনতা ঠিক পার্টির আছে, অফিস ঠিক থেকে আছে। এসআইআর হচ্ছে না। রতিনবাবু, এটা হয়ে দিল্লি গেছে, চলছে কথা না। হয়ে গেছে। নেক্সট। নমস্কার। আমি প্রশ্ন হচ্ছে, ধরুন সামাজিক যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনার চালু প্রশ্ন কার করেছে, কাছে? সিপিএম, কংগ্রেস এবং বিজেপি সবার কাছে, তা সামাজিক প্রকল্পগুলো যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় আগামী দিনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ছাড়া ওনারা কি প্রকল্প জনসাধারণকে দেবেন? বেশ, উত্তর দিন। বিষয় হচ্ছে যে আপনি বললেন সামাজিক প্রকল্প বন্ধ হয়ে গেলে, আমরা একদমই বলছি না সামাজিক প্রকল্প বন্ধ হবে না, কিন্তু সামাজিক প্রকল্প বন্ধ বন্ধ হবে না, কিন্তু বিষয় হচ্ছে আপনার বাড়িতে যে ছেলেটা আছে সেই ছেলেটার হাতে আমরা নিয়োগপত্র ধরাবো। আমরা যদি সরকারে আসি 6 মাসের মধ্যে শূন্য পদে নিয়োগ হবে। আমরা যদি সরকারে আসি আরে ভাই চিরকুট বলছো, চিরকুটে কেন তোমাদের নেতারা কেন এখনো অব্দি আমাদের নেতারা জেলের বাইরে কেন? আমার তো প্রশ্ন জয়দেবদার কাছে যে দাদা অনেক কিছু বললো। ঠিক আছে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করতে হবে। আপনারা দেখছিলেন কলকাতা টিভির ভোটের ক্যারাভান। অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।